হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ বাচ্চা পার্টি। সো কি খবর বলো? তো সকলকে আমাদের পিডব্লিউ বাংলা 9-10 এর বা ফাউন্ডেশনের তরফ থেকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি জানি তোমাদের ওয়ান শট সিরিজ চলছে, তোমরা জানো অলরেডি, তোমরা অনেকগুলো সাবজেক্টের দেখে নিয়েছো। তো সেরকমই আরেকটা চ্যাপ্টার নিয়ে আমি চলে এসেছি। সেটা কি? আচ্ছা, কেউ কি গেস করতে পারছিস? দেখ তো একটুখানি। আমি জানি যে তোদের এখানে থাম্বনেলে চলে এসছে বা চলে এসছে, বাট আমার এই পিকচার দেখে কারা কারা গেস করতে পারছিস চ্যাপ্টারটার নাম কি হতে পারে? যেটা ক্লাস 10 এর, আমি হিন্ট দিচ্ছি চল। ক্লাস 10 এর আমাদের সেকেন্ড সামেটিভের চ্যাপ্টার, এবং যেটাতে তড়িৎ প্রবাহ নিয়ে চ্যাপ্টার। না না না, ওটা চলতড়িৎ হবে না। তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটা নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি তোমাদের সকলের সাথে। আজকে আমরা ওয়ান শটের মাধ্যমে খুব একদম ডিটেলসে একটা পুরো লেকচার তৈরি করব। তো চলো আর কথা না বলে শুরু করা যাক। আর তোদের কিরকম গরমে কি হাল একটুখানি বল, আমাকে কমেন্টসে লিখে জানাবি। কারা কিরকম আইসক্রিম খাচ্ছিস, কারা কত কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস। যদিও এগুলো খাওয়া কিন্তু খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো না। এর থেকে হচ্ছে ফ্রুট জুস খা, এর থেকে আখের রস খা, ডাবের জল খা, দ্যাট ইজ গুড ফর হেলথ। তোরা কিন্তু বেশি আমি তো বলবো কোল্ড ড্রিঙ্কস একদমই খাবি না। হয়তো প্রচন্ড গরম যা ওয়েদার, তো বাইরে বেরিয়ে ঢকঢক করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস, যেটা একদমই খাওয়া উচিত নয়। তো গরমে কিন্তু সুস্থ থাক, সব থেকে ইম্পর্টেন্ট সেটা। প্রচুর বেশি করে জল খা, ঠিক আছে? তাহলেই কিন্তু শরীর সুস্থ থাকবে আর হাইড্রেটেড থাকবে। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এবার শুরু করা যাক আজকের লেকচার। আমাদের ক্লাস 10 এর তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা। তো এই হচ্ছে আমি, যেখানে আমি চ্যাপ্টারের নাম লিখে চলে এসেছি। এটা ওয়ান শটের মাধ্যমে হবে। তো সবার আগে, ক্লাস স্টার্ট করার আগে আমি প্রত্যেকটা লেকচারে একই জ্ঞান দিয়ে যাই, জানি তোদের একটু বোর লাগে, বাট কি করা যাবে বল। নতুন নতুন স্টুডেন্ট যদি কেউ থেকে থাকিস, তাহলে তারা এই ক্লাসের নোটসটা কোথা থেকে পাবি? দেখ, আমাদের পিডব্লিউ অ্যাপটাকে ইনস্টল করতে হবে তাহলে, এবং তোদের ফোন নাম্বারের সাহায্যে লগ ইন করতে হবে বা রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশনের পর তোদের দেখবি ফোনে একটা ওটিপি যাবে। ওটিপিটা দিলে তুই ওখানে কিন্তু লগ ইন করে ফেললি, নিজের নাম্বার দিয়ে রেজিস্টার করে ফেললি। তারপরে তোদেরকে সার্চ করতে হবে পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027। এটা একটা ফ্রি ব্যাচ, দেখতে পাচ্ছিস লেখা আছে পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027। এই ফ্রি ব্যাচটায় গিয়ে তোদেরকে কিন্তু সমস্ত নোটস, দেখ এখানে এনরোল করতে হবে ফ্রি ব্যাচটাকে সার্চ করে, এই নামে ব্যাচেসে গিয়ে সার্চ করে এই এনরোলমেন্টটা ক্লিক করলে লেখাই দেখা আছে দেখো ফ্রি। সমস্ত ক্লাস নোটস গুলোকে এখানে পেয়ে যাবে। এটা ছাড়াও ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা। যারা যারা এখনো হোয়াটসঅ্যাপে জয়েন করিসনি, তাদেরকে কিন্তু আমি একদম বারবার করে বলছি হোয়াটসঅ্যাপে জয়েন কর। খুব ইম্পর্টেন্ট নোটস, এবং তাছাড়া প্রত্যেকটা ক্লাসের পরে স্পেশাল কিছু নোটস, স্পেশাল কিছু তো কি বলবো, প্র্যাকটিস কোশ্চেন এখানে কিন্তু আপলোড করা হয়। তো কেউ ভুলিস না, এখানে একদম ডিরেক্ট গুগল লেন্সের মাধ্যমে স্ক্যান করে দেখতে পারিস। আদারওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটার নাম হচ্ছে পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027। তো একদম সার্চ করেও যদি না পাস, আমার মনে হয় যে এখানে স্ক্যান করে জয়েন করে যাওয়াটা বেটার। তো যাই হোক, এবারে অনেক লেকচার দেওয়া হয়ে গেছে, এবার শুরু করা যাক আজকের আমাদের চ্যাপ্টার। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে অনেকে হয়তো পড়া হয়ে গেছে। যারা ব্যাচের স্টুডেন্ট তারা হয়তো পড়ে ফেলেছিস, আবার যারা এমনি নর্মাল ইউটিউব থেকে দেখছিস তারাও হয়তো স্কুলে হোক বা কোনো টিউশনে হোক বা প্রিভিয়াস কোনো আমাদের ওয়াইটির যে লেকচার আছে সেখান থেকে হয়তো দেখে ফেলেছিস। তো দেখে তোরা অলরেডি আইডিয়া করে ফেলেছিস চ্যাপ্টারটা কি বিষয় নিয়ে। চ্যাপ্টারটার বিষয় হচ্ছে তড়িৎ প্রবাহের। আমরা নর্মালি জানি যে ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে, অর্থাৎ নর্মাল যে কারেন্ট প্রবাহিত হয় কপার ওয়্যার দিয়ে, অ্যালুমিনিয়ামের তারের মধ্যে দিয়ে, তো ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো সম্পর্কে তো আমরা চলতড়িৎ চ্যাপ্টারে গিয়ে পড়বো, তাই না? তাহলে এই চ্যাপ্টারে কি পড়বো? এই চ্যাপ্টারে আমরা আয়নের ফ্লো এর মাধ্যমে কি করে লিকুইডরা কারেন্টকে ফ্লো করায় সেই সম্পর্কে আমরা কিন্তু এই চ্যাপ্টারে ডিটেলসে জানবো। এবং এই তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়ার মেন কনসেপ্ট হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিসের উপর দাঁড়িয়ে। তো ইলেকট্রোলাইসিস প্রসেসটা কি, সেখানে বেশ কিছু জিনিসের ইলেকট্রোলাইসিস সম্পর্কে জানবো। তো চলো দেখে নিই কোন কোন জিনিসের জানবো। তো সবার ফার্স্টে তো জলের তড়িৎ বিশ্লেষণ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, তারপরে তড়িৎ বিশ্লেষণের বেশ কিছু প্রয়োগ, লাইক আমাদের ডেইলি লাইফে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে তড়িৎ লেপন, বা যেটাকে আমরা বলি যে ধরো কোনো একটা মানে বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপে দেওয়ার ফলে ওই ধাতুটাকে দেখতে অনেক সুন্দর হয়ে যায়, তার লংজিভিটি বৃদ্ধি পায়, তার অর্থাৎ কার্যকারিতা বৃদ্ধি পায়, ওটাকে অনেকদিন ক্ষয়প্রাপ্ত হয় না, এরকম টাইপের কিছু বেনিফিশিয়াল কারণে আমরা কিন্তু ইলেকট্রোলাইসিস প্রসেসকে ব্যবহার করে তড়িৎ লেপন করে থাকি, যেটাকে আমরা ইলেকট্রোপ্লেটিং বলি, ঠিক আছে? তো সেই
ইলেকট্রোপ্লেটিং এর ব্যবহার সম্পর্কে পড়বো, কোথায় কোথায় কিরকম ভাবে ইলেকট্রোপ্লেটিং করা হয়। তাছাড়া ধাতুর বিশোধন সেই সম্পর্কে জানবো। যখন আমরা মাটির তলায় ধাতব বিভিন্ন আকরিককে পেয়ে থাকি, লাইক অ্যালুমিনিয়ামের বক্সাইট আকরিককে পাই, তো বিভিন্ন, তারপরে রক সল্ট আমরা পেয়ে থাকি, তো সেখান থেকে আমি কি করে পিওর ধাতুটাকে এক্সট্রাক্ট করব, এবং তার ছাড়া পিওর ধাতুটাকে আমি কি করে বিশোধন করব, নোংরাগুলোকে কি করে সেপারেট করব, এগুলো সবকিছুই কিন্তু করা হয় আমাদের ইলেকট্রোলাইসিস প্রসেসের মাধ্যমে। তো সেই প্রসেসগুলো আমি আজকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, দেখা যাক কতটুকু তোমরা বুঝতে পারো। আর যদি বুঝতে পারো তাহলে একটা করে কিন্তু কমেন্টসে লাভ দিয়ে যাবে, যদি না দিস তাহলে বোঝা যাবে যে আমাকে তোরা একটুও ভালোবাসিস না। চলো তাহলে শুরু করা যাক। একদম প্রথমে আমরা স্টার্ট করছি কি করে কারেন্ট ফ্লো করে। তো ফার্স্ট আমরা জানি, যেটা অলরেডি ছোটবেলা থেকে পড়ে আসি, ইলেকট্রনের ফ্লো হচ্ছে কারেন্টের ফ্লো, চার্জের ফ্লোটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জির ফ্লো, তাই তো আমরা এটা জেনে আছি। আর ইলেকট্রনের ফ্লো কোথায় হয়? ধাতব পরিবাহীর মাধ্যমে, যারা সুপরিবাহী পদার্থ তার মধ্যে ইলেকট্রনের ফ্লো হয়, কারণ সেখানে মুক্ত ইলেকট্রন থাকে। যখনই আমরা সেই ধাতব পরিবাহীটাকে একটা কোনো ব্যাটারি বা সেলের মাধ্যমে কানেক্ট করি, সেখান থেকে ইলেকট্রনগুলো সবসময় কোথা থেকে কোন দিকে মানে চালনা হয়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কিন্তু ইলেকট্রনের প্রবাহ হয়ে থাকে। যারা জানিস না তারা একবার ঝট করে আমার সাথে ঝালিয়ে নিবি। দেখ কি হয়, আমরা জানি যে কোনো একটা ব্যাটারির সাহায্যে, এই হচ্ছে আমাদের ব্যাটারি, লম্বাটা হচ্ছে পজিটিভ লম্বু, আর এটা হচ্ছে নেগেটিভ, ছোট হচ্ছে নেগেটিভ। এই ব্যাটারি, এটাকে আমরা সেল বলি, ঠিক আছে, প্রাইমারি সেল বলে থাকি। এবং অনেকগুলো সেল পরপর যুক্ত হলে ব্যাটারি তৈরি হয়, তো আমি একটা সিঙ্গেল সেল নিয়ে কাজ করছি। তো এইটার ব্যাটারিটার সাথে আমরা যদি কানেক্ট করি একটা তারের, ধাতব তার, ঠিক আছে, এটা ধর কপারের ওয়্যার, তো কপার হচ্ছে একটা, আর এখানে একটা বাল্ব কানেক্ট করা হয়েছে, ঠিক আছে, বাল্বকে এরকম ভাবে সার্কিট ডায়াগ্রাম দেয়। তো ধাতব তারে কি থাকে? মুক্ত ইলেকট্রন। এগুলোর মধ্যে কে আছে? মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন কাকে বলে জানিস? যে কোনো ধাতুর লাস্ট অরবিটে এক্সেস কিছু ইলেকট্রন থাকে, যারা নিউক্লিয়াস দ্বারা অতটাও বন্ডেড না, তারা কিন্তু খুব সহজেই মানে একটুখানি হিট ফেলে বা একটুখানি বিভব প্রভেদ পেলে তারা কিন্তু ওই অরবিট থেকে ইজিলি মানে বেরিয়ে যায়, এবং তারা সেই ধাতুর মধ্যে দিয়ে বা ওই পরিবাহীর মধ্যে কিন্তু তারা ফ্লো করতে পারে খুব র্যাপিডলি, ঠিক আছে, তাদেরকে আমরা মুক্ত ইলেকট্রন বলি। তো সেই মুক্ত ইলেকট্রন কিন্তু যে কোনো ধাতব পরিবাহীর মধ্যে বা যে কোনো ধাতুর মধ্যে রয়েছে। যেমন সোডিয়াম হচ্ছে একটা ধাতু, সোডিয়ামের বাইরে একটি মাত্র ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটাকে আমরা মুক্ত ইলেকট্রন বলতে পারবো, যে ইলেকট্রনটাকে বার করে দিলে Na+ হয়, তোমরা জানো। তো সেই মুক্ত ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়? যেদিকে ইলেকট্রনের ডেনসিটি বেশি, একটা ব্যাটারির নেগেটিভ আর পজিটিভ টার্মিনাল থাকে, তো পজিটিভ টার্মিনালে ইলেকট্রনের ডেনসিটি কম, কারণ সেখানে বলতে পারি যে প্রোটন থাকে, ঠিক আছে। তো নেগেটিভে হচ্ছে ইলেকট্রনের ডেনসিটি বেশি, তো ইলেকট্রনের ডেনসিটি সবসময় কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে? যে বেশির থেকে কমের দিকে। এই নেগেটিভ প্রান্তটাকে আমরা কি বলে থাকি? নিম্ন বিভব বলে থাকি। এগুলো হচ্ছে চলতড়িতের মেন কনসেপ্ট। আর এই পজিটিভ টার্মিনালটাকে আমরা উচ্চ বিভব বলে থাকি। উচ্চ বিভব বলে থাকি। সবসময় নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের ফ্লো হয়। আর ইলেকট্রন হচ্ছে একটা কি আধান? নেগেটিভ আধান। আই হোপ জানো তোমরা, ইলেকট্রন হচ্ছে কি? নেগেটিভ আধান। এই নেগেটিভ আধান যেদিকে প্রবাহিত হয় তার অপোজিট দিকে, নেগেটিভ আধান যেদিকে প্রবাহিত হয় তার অপোজিট দিকে ধরে নেওয়া হয় কারেন্ট প্রবাহিত হচ্ছে। এইভাবে আমরা ধাতব পরিবাহীর মধ্যে কি করে তড়িৎ প্রবাহিত হয় সেটা আমরা দেখতে পেলাম। কিন্তু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এইরকম জিনিস কেন, মানে কোনো রকম ভাবে ধাতব তার, বাল্ব, এরকম কিন্তু ব্যাপারটা সেটআপটা থাকে না। এখানে কিন্তু থাকে হচ্ছে একটা ভোল্টামিটারের মধ্যে ক্যাথোড অ্যানোড, দুটো ধাতব তড়িৎদ্বার, বা ধাতব না হলে অধাতব হতে পারে, অধাতুর মধ্যে, অর্থাৎ যারা তড়িৎ পরিবহন করতে পারে, লাইক গ্রাফাইট, গ্যাস কার্বন, এরা হচ্ছে অধাতু হওয়া সত্ত্বেও এরা সুপরিবাহী পদার্থ। নরমালি সুপরিবাহী পদার্থ আমরা কাকে জানি? নরমালি হচ্ছে সুপরিবাহী পদার্থ ধাতব পদার্থরা, ধাতু, ঠিক আছে। কিন্তু ধাতু ছাড়াও বেশ কিছু অধাতু রয়েছে, বেশ কিছু অধাতু যারা তড়িৎ পরিবহন করতে পারে। বেশ কিছু অধাতুর মধ্যে কারা আছে? যেমন গ্রাফাইট আছে, ঠিক আছে, গ্রাফাইট আছে, গ্যাস কার্বন আছে, ঠিক আছে।
এরা কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও এদের কিন্তু তড়িৎ পরিবহনের ক্ষমতা আছে, ঠিক আছে। এই গ্রাফাইট, গ্যাস কার্বন বা বিভিন্ন কপার রড, অ্যালুমিনিয়ামের রড, এই বিভিন্ন রকমের রডকে আমরা কিন্তু তড়িৎদ্বার হিসাবে বা ক্যাথোড বা অ্যানোড হিসাবে ব্যবহার করে তড়িৎ পরিবহন করতে পারি। তো সেটা কিভাবে হয় সেটাই আজকে আমরা দেখব। তো তার মানে এটা হচ্ছে ধাতব পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন দেখলে। তো এখানে আমি যে এখানে দেখো যে ইয়েটা লিখেছি যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয়, যেটাকে আমরা কন্ডাক্টরস বলে থাকি। এই কন্ডাক্টর দু রকমের হয়, একটা হচ্ছে ধাতব পরিবাহী, যার মধ্যে যেটা ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রনের প্রবাহের দ্বারা তড়িৎটা পরিবহন হয়, যেটাকে আমি কি দেখলাম, যেটা আমি দেখলাম যে যেটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ হয়, আর কারেন্ট যেটাকে আমরা তড়িৎ বলছি, তড়িৎ প্রবাহিত হয় তার কোন দিক থেকে, উচ্চ থেকে নিম্ন, সবসময় ইলেকট্রনের প্রবাহের বিপরীতে। তাহলে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিক থেকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, নিম্ন বিভবের দিকে, ঠিক আছে। এটা তো আমাদের নর্মাল ধাতব পরিবাহীর কনসেপ্ট। দেখো এখানে রয়েছে ধাতব পরিবাহীর রূপে ভাগ করতে পারি। নর্মালি ধাতব পরিবাহীর মধ্যে কারা পড়ছে, তামা, গ্রাফাইট। তামা হচ্ছে ধাতু, ঠিক আছে। ধাতব পরিবাহীকে আবার ধাতব পরিবাহীর মধ্যে কিন্তু গ্রাফাইট পড়বে না, গ্রাফাইট কিন্তু অধাতু, ঠিক আছে। আমরা এইভাবেও ডিভিশনস করতে পারি জিনিসটাকে। এই দেখো যে পদার্থর মধ্যে পরিবাহী হয়, পরিবাহীর মধ্যে দুরকম ভাবে ভাগ করা যায়। এখানে আমি দুরকম ভাবে ভাগ করেছি, দেখো একটা ইলেকট্রনীয় পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহীকে আমরা ধাতব পরিবাহীও বলতে পারি। এইটার আরেকটা নাম হচ্ছে ধাতব পরিবাহী, ঠিক আছে, ধাতব পরিবাহী। এই এটার মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ হয়, এই ইলেকট্রনের মধ্যে ধাতব পরিবাহীও হতে পারে। আরেকটা উদাহরণ হয় সেটা হচ্ছে অধাতব পরিবাহী, অধাতব পরিবাহী, যেটা হচ্ছে ওই গ্রাফাইট, গ্যাস কার্বন, এরা হচ্ছে অধাতব পরিবাহী। এরাও কিন্তু ইলেকট্রনের বা মুক্ত ইলেকট্রনের প্রবাহের দ্বারা তড়িৎকে পরিবহন করে। এটা ছাড়াও আরেক ধরনের পদার্থ হয়, সেটা হচ্ছে কুপরিবাহী পদার্থ বা ইনসুলেটর বলা হয়, যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। এরা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা এদের মধ্যে মুক্ত ইলেকট্রনের দ্বারা তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে। ইলেকট্রনগুলো ব্যাগে করে ইলেকট্রন মানে তড়িৎকে নেয়, তড়িৎ শক্তিকে নিয়ে দৌড়াতে থাকে। আর অপরিবাহী, এদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নেই। কুপরিবাহী পদার্থ কারা, যেমন প্লাস্টিক, কাঠ, রবার, ঠিক আছে। এরা হচ্ছে বিভিন্ন রকমের কুপরিবাহী পদার্থ, যাদের তারপরে কাগজ এক্সেট্রা। পরিবাহীর আরেকটাও ভাগ রয়েছে, যেইটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য, এবং এইটাই হচ্ছে আমাদের হাইলাইটেড বিষয়। এইটা নিয়েই হচ্ছে আজকে আমরা পড়াশোনা করব। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যার মধ্যে দিয়ে যেটা মেইনলি হচ্ছে তরল পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য কারা, তরল পদার্থ। সেই তরল পদার্থের মধ্যে সকলেই, যে কোনো তরল পদার্থকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ পরিবাহী বলতে পারি না। সব তরল, যেমন তেলও তো একটা তরল পদার্থ। তেলের মধ্যে কি তড়িৎ পরিবহন হয়? কখনোই না। কেরোসিন তেলের দ্বারা কিন্তু কখনো তড়িৎ পরিবহন হয় না। কিন্তু অ্যাসিড, যেমন H2SO4, HCl, এরাও তো তরল। এই তরল পদার্থের দ্বারা কিন্তু তড়িৎ পরিবহন হওয়া সম্ভব। তাহলে বেশ কিছু তরল পদার্থ রয়েছে যাদের মধ্যে মুক্ত ইলেকট্রনের প্রবাহ হয় না। তাহলে তাদের মধ্যে কিসের প্রবাহের দ্বারা তড়িৎটা পরিবাহিত হয় জানো? তাদের মধ্যে আয়নের প্রবাহের দ্বারা। তাহলে তাদের মধ্যে দেখো, এখানে আমি লিখে দিচ্ছি, এদের মধ্যে আয়ন প্রবাহের দ্বারা তড়িৎ পরিবহন হয়। আয়ন প্রবাহের দ্বারা, এবার আয়ন কি জিনিস সবকিছু আমি বলবো, প্রবাহের দ্বারা তড়িৎ প্রবাহিত হয়। ওকে, বুঝছো? ঠিক আছে। এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা, কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয়, চলো একবার ঝট করে দেখে নিই। তো ফার্স্টে আমরা পড়বো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রসেস, কিভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন আমি এক্সাম্পল দিয়ে দিই বরং তার আগে, ঠিক আছে। ফার্স্ট আমি এক্সাম্পল দিই, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা মেনলি হচ্ছে কে, এরা মেনলি হচ্ছে তরল বা গলিত পদার্থ। এক্সাম্পলে কারা রয়েছে তরল বা গলিত পদার্থের মধ্যে? প্রথম এক্সাম্পল হচ্ছে যে কোনো অ্যাসিডিক পদার্থ। অ্যাসিডের এক্সাম্পল কারা, যেমন HCl, H2SO4। এবার তুমি ভাবতে পারো যে শুধুমাত্র কি তাহলে মিনারেল অ্যাসিডগুলোই হবে, জৈব অ্যাসিডগুলো কি হবে না? অফকোর্স জৈব অ্যাসিডগুলোই হবে। সেটা কিন্তু H2SO4, HNO3,
তারপরে ধরো CH3COOH, এটা কিন্তু জৈব অ্যাসিড, যেটাকে আমি ভিনেগার বলে থাকি, এটাও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তো যে কোনো দুনিয়ায় অ্যাসিড যে রয়েছে সেটা হতে পারে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, HCOH, এগুলো সব জৈব অ্যাসিড। এগুলো হচ্ছে তিনটে হচ্ছে মিনারেল অ্যাসিড বা অজৈব অ্যাসিড, ঠিক আছে, এদেরকে ল্যাবরেটরিতে প্রিপেয়ার করা হয় আর এদেরকে আমরা জৈব দেহে জীবদেহে থেকে পেয়ে থাকি। তো এরা হচ্ছে সকলে তড়িৎ পরিবহন করতে পারে, তার কারণ এরা আয়ন উৎপন্ন করতে পারে। এই যে আমি বললাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাদের মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রনের প্রবাহ হয় না, তাহলে তাদের মধ্যে কিসের প্রবাহের দ্বারা তড়িৎটা পরিবহন হবে? আয়নের প্রবাহের দ্বারা। আয়ন মানে কি? আয়ন মানে এরা ডিসোসিয়েট যদি করে, যেমন আমি ধরি HCl যদি বিয়োজিত হয়, কি হয় জানো? H+Cl- রূপান্তরিত হবে, তার মানে দেখো আয়নে ভেঙে যাচ্ছে। মেনলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো হচ্ছে আয়নিক সাবস্টেন্স হতে হবে, ঠিক আছে। এরা মেনলি কি হতে হয়? এরা মেনলি আয়নীয় যৌগ হতে হয়, আয়নীয় যৌগ হতে হবে, ঠিক আছে। সমযোজী যৌগরা যদি হয়ে থাকে, যেমন তোমরা আয়নীয় যৌগ সমযোজী যৌগ পড়েছো, লাইক যে কোনো সমযোজী যৌগ তুমি চিন্তা করো, তবে এবার তুমি ভাবো যে কি ব্যাপার, তাহলে HCl-টা তো ম্যাম এটা তো আয়নীয় নয়, এটা তো সমযোজী। আপনি বলছেন সমযোজী যৌগরা অতটাও তড়িৎ পরিবহন সবাই করে না, ঠিক আছে। যেমন তুমি সমযোজী যৌগের এক্সাম্পল দাও, যে চিনির দ্রবণ, ঠিক আছে, চিনির দ্রবণ কিন্তু সমযোজী, তারা কিন্তু আয়ন উৎপাদন করতে পারে না, তো নর্মালি তারা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে না, তারা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য কারা? মেনলি সমযোজী যৌগরা। বাট এই যে HCl, এটা তো সমযোজী, এটা তো সমযোজী, বাট ফিরভি কেন ও তড়িৎ পরিবহন করছে? এরা কেন আয়নীয় বিয়োজিত হচ্ছে? কারণ আমরা পড়েছিলাম, মনে করে দেখো, যে HCl এর মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হাইড্রোজেনের সাপেক্ষে। দ্যাটস ওয়াই HCl কিন্তু জলীয় দ্রবণে, ঠিক আছে। HCl কে যদি দ্রবণ নেওয়া হয়, HCl যখন দ্রবণ নিয়েছো, তখন কিন্তু HCl-টা বিয়োজিত, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে বিয়োজিত হয়ে আয়ন উৎপাদন করতে পারে, যেটা সব সমযোজী যৌগ করতে পারে না, ঠিক আছে। সব সমযোজী যৌগের পক্ষে পসিবল না, যেমন চিনির দ্রবণ, গ্লুকোজের দ্রবণ, এরা কিন্তু, বা তুমি বলতে পারো CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড, এরা কিন্তু এরকম কোনো রকমের প্রপার্টি দেখায় না, লাইক এদের মধ্যে কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নেই ওই পরমাণুগুলোর মধ্যে, ফলে এরা বিয়োজিত হয় না, কোনো আয়ন উৎপাদনও করে না। বাট যাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার এরকম পার্থক্য রয়েছে, লাইক জল, জলের মধ্যে কি আছে? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি, ফলে H+OH- এ বিয়োজিত হয়ে যাচ্ছে তোমার জল। সুতরাং জল বিশুদ্ধ জল হবে না, কারণ বিশুদ্ধ জলের আয়ন উৎপাদন করতে ক্ষমতা নেই। কিন্তু যে নর্মাল পাতিত জলগুলো, সেটা খুব কম তড়িৎ পরিবহন করে, বাট ফিরভি ওটা কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থর আন্ডারে পড়ছে, কারণ সেটা আয়নে বিয়োজিত হতে পারে। তুমি তার মধ্যে একটু যদি সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দাও, তাহলে ওর তড়িৎ বিশ্লেষণ বা বিয়োজন ক্ষমতা আরো ভালো করে বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমি দেখবো H2SO4 যদি বিয়োজিত হয়, কিরকম আয়নে উৎপাদন করবে 2H+ আর SO4 2- আয়ন। সেম ভাবে যদি CH3COOH বিয়োজিত হয়, তাহলে দেখা যায় CH3COO- আর H+, তাহলে দেখো প্রত্যেকটা অ্যাসিডিক সাবস্টেন্স গুলো তারা প্রত্যেকেই H+ আর H+ আর একটা যে কোনো আয়নিক কম্পাউন্ড, মানে কোনো অ্যানায়নিক পার্ট তৈরি করছে। এছাড়া যে কোনো অ্যাসিড ছাড়াও 2 নম্বর হবে হচ্ছে যে কোনো ক্ষারীয় দ্রবণ। আচ্ছা, এখানে আমি অ্যাসিডের দ্রবণ কথাটা উল্লেখ করি, যদি অ্যাসিডটা গ্যাসিয়াস ফর্মে থাকে, যেমন HCl এর গ্যাসিয়াস রূপ কিন্তু কখনোই তড়িৎ বিশ্লেষণ করাবে না, কারণ তারা আয়ন উৎপাদনই করবে না। তো যে কোনো ক্ষারের দ্রবণ এক্সাম্পল কি? ক্ষার, যেমন NaOH এর দ্রবণ, KOH, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, NH4OH, ঠিক আছে, এক্সেট্রা। তারপরে জিঙ্ক হাইড্রক্সাইড, এগুলো হচ্ছে সব ক্ষারীয় পদার্থ। এরাও কিন্তু বিয়োজিত হতে পারে, এরাও কিন্তু বিয়োজিত হয়, দেখো যেমন NaOH যদি বিয়োজিত হয়, তাহলে Na+ আর OH- উৎপাদন হয়। KOH যদি বিয়োজিত হয়, তাহলে K+ আর OH- উৎপন্ন হয়। NH4OH যদি বিয়োজিত হয়, তাহলে NH4+ আর OH- উৎপন্ন হয়। তো বুঝতেই পারছিস, এরা কিন্তু আয়ন উৎপাদন করতে সক্ষম, দ্যাটস ওয়াই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা ছাড়াও কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে কোনো হতে পারে যে কোনো লবণের দ্রবণ, যে কোনো লবণের দ্রবণ, সেটা এক্সাম্পল কি? যেমন NaCl এর লবণের দ্রবণ বা গলিত লবণ বলতে পারো, লবণের দ্রবণ সেটা না লিখে তুমি কিন্তু বা
গলিত লবণ। এক্সাম্পল কি হতে পারে, যেমন NaCl এর দ্রবণ। NaCl সবসময় মনে রাখবে, কঠিন অবস্থায় কিন্তু কখনো কোনো লবণ তড়িৎ পরিবহন করবে না, কারণ কঠিন অবস্থায় তারা কেলাস আকার রূপে থাকে। এই যে কথাগুলো আমি বলছি, এগুলো কিন্তু কোশ্চেন আসে। ভেবো না যে ম্যাম তো এরা ফালতুই বকে, এমনিই বকছে, কিন্তু না, এগুলো কিন্তু কোশ্চেন আসে। জিজ্ঞাসা করে যে HCl সমযোজী হওয়া সত্ত্বেও কেন ও তড়িৎ পরিবহন করছে, বিকজ কি বললাম, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। তারপরে জিজ্ঞাসা করে চিনির দ্রবণ কেন তড়িৎ পরিবহন করছে না, তার কারণ চিনি হচ্ছে একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগরা আয়ন উৎপাদন করতে পারে না, তাই এরা করছে না। ঠিক আছে, তো এই যে কথাগুলো বলছি, যে NaCl এর দ্রবণ যখন দ্রবণ অবস্থায় থাকছে বা গলিত অবস্থায় থাকছে, তখনই কিন্তু এরা আয়নিত রূপে থাকে বা Na প্লাস আর Cl মাইনাসে ভাঙে। যখন এটা কঠিন রূপে থাকে, NaCl এর লবণ কঠিন কেলাস আকার রূপে থাকে, তখন কিন্তু মোটেও তারা তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, তাহলে NaCl এর দ্রবণ, তাছাড়া যে কোনো লবণ, তুমি যে এনি লবণ, অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে, এনি লবণ, তারপরে হচ্ছে KCl এর দ্রবণ, এরা সবাই হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে, আর সকলেই হচ্ছে খুব তীব্র তড়িৎ পরিবহন করতে পারে, অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষণ। তো NaCl এর দ্রবণ যদি বিশ্লেষিত হয়, তাহলে Na প্লাস Cl মাইনাস উৎপন্ন হচ্ছে। তো বুঝতেই পারছো, এই যে আয়ন উৎপাদন করছে, তার মানে এটা তড়িৎ পরিবহন করবে। যারাই আয়ন উৎপন্ন করতে পারবে তারাই তড়িৎ পরিবহন করতে পারবে। এছাড়া এই কটা ছাড়াও হচ্ছে হবে কে, বিশুদ্ধ জল হবে না, পাতিত জল হবে। এর ছাড়া হবে হচ্ছে পাতিত, সরি মানে নর্মাল ওয়াটার। ঠিক আছে, নর্মাল ওয়াটারটাকে কি বলে, নর্মাল ওয়াটার লিখে দিই, শুধু জল লিখে দিই। ঠিক আছে, শুধু জল। জল কিন্তু অতটাও ভালো তড়িৎ পরিবহন করে না। H2O মেনলি তো সমযোজী যৌগ, সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এই H2O কিন্তু বিয়োজিত হয় H প্লাস আর OH মাইনাসে। তো এটা অতটাও ভালো নরমালি বিয়োজিত হয় না, বাট এটার সাথে যখন কোনো H2SO4 টাইপের কিছু তীব্র অ্যাসিডকে মেশানো হয়, তখন ওর তড়িৎ বিশ্লেষণের ক্ষমতা আরো বেশি করে বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু মাথায় রাখবে, বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে কি লিখবো, যে বিশুদ্ধ জল হচ্ছে ডিস্টিল ওয়াটার, বিশুদ্ধ জল তড়িৎ বিশ্লেষ্য নয়, তড়িৎ বিশ্লেষ্য নয়, কারণ এটিতে প্রথম কথা, এটিতে কোনো খনিজ লবণ মানে উপস্থিত থাকে না। নর্মাল কি হয়, আমরা যখন ট্যাপ ওয়াটার খাই, মানে নর্মাল যে আমরা কল থেকে জল তুলি, বা আমরা টিউবওয়েল থেকে মানে পাম্প করে যে জলটা ওঠে, ঠিক আছে, ওই যেগুলো নর্মাল ওয়াটার, ঠিক আছে, তো সেই জলগুলো ক্ষেত্রে কি হয়, বা নদীর জল, সেই জলগুলোতে প্রচুর মিনারেলস প্রেজেন্ট থাকে, মানে প্রচুর খনিজ লবণ উপস্থিত থাকে। যেমন দেখবে নর্মাল ওয়াটারের একটা স্বাদ হয়, যেটা একটা লবণের স্বাদের কারণে আসে, একটা একটা অদ্ভুত একটা নোনতা বা একটা কিরকম একটা স্বাদ আসে, যেটা বিশুদ্ধ জলের ক্ষেত্রে কোনো স্বাদহীন অবস্থায় থাকে, কারণ সেখানে কোনো খনিজ লবণ প্রেজেন্টই থাকে না। আমি কি বললাম, এই যে জলের নর্মাল হচ্ছে, এটা খুব মৃদু তড়িৎ বিশ্লেষ্য জল, কিন্তু জল নর্মালি খুব মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এ কিন্তু একদম ভালোভাবে বিয়োজিত হতে পারে না। মেনলি তো এটা খুব এটা সমযোজী যৌগ। এবার H2O এর মধ্যে মেনলি এটা ভাঙছে কেন, কারণ হচ্ছে ও এর তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য রয়েছে। তো এটার সাথে কি যুক্ত করতে হয়, এটার সাথে এর সাথে H2SO4 এর কয়েক ড্রপ, কিছু পরিমাণ, এর সাথে কিছু সামান্য বা কয়েক ফোঁটা H2SO4 মেশালে এর বিয়োজন ক্ষমতা বৃদ্ধি পায়, বিয়োজন ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, এছাড়া নর্মাল ওয়াটার কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণটা হচ্ছে এর মধ্যে কিন্তু খনিজ লবণ প্রেজেন্ট থাকে। এটা কেন তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হচ্ছে, এর মধ্যেও তাছাড়াও আমরা এটাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বানাচ্ছি H2SO4 এর সাহায্যে, বাট এটার মধ্যে কিন্তু নর্মাল অবস্থায় খনিজ লবণ উপস্থিত থাকে, খনিজ লবণ উপস্থিত থাকে, যেটা কিন্তু জলটাকে ভাঙতে বা আয়নে রূপান্তরিত করতে সাহায্য করছে। ঠিক আছে, বাট বিশুদ্ধ জলে কোনো খনিজ লবণ উপস্থিতি থাকে না, খনিজ লবণ উপস্থিত
থাকে না, যার ফলে এর কিন্তু আয়নে বিয়োজন ঘটেই না, ফলে এটি বিয়োজিত, আয়নে বিয়োজিত লিখি, ফলে এটি আয়নে বিয়োজিত হয় না। ওকে, ফলে তড়িৎ পরিবহনও করে না। লেটস নাচো, খতম, বোঝা গেছে তাহলে তড়িৎ বিশ্লেষণ কারা কারা হবে আর কারা কারা হবে না। এবার তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হয়, তো তার জন্য আমাকে একটা সেটআপ তৈরি করতে হয়, মানে একটা যান্ত্রিক গঠন তৈরি করতে হবে যে কিভাবে আমি তড়িৎ বিশ্লেষণটা করব। এরকম আকাশের মধ্যে তো করব না, যে কোনো কিছু একটা করতে গেলে তো একটা যন্ত্র, একটা প্রপার সেটআপের দরকার হয়। তো সেই সেটআপটাকে বলা হয়, এই যে এটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোল্টামিটার, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষের কোষটা। এটা কি নাম? এটার নাম হচ্ছে ভোল্টা, ঠিক আছে, মিটার। ভোল্টামিটার বলা হয় এই যন্ত্রটাকে। ভোল্ট মিটার আবার কেউ বলে দেবে না, ভোল্ট মিটার ইজ আলাদা ডিভাইস, যেটা সাহায্যে আমরা বিভব প্রভেদ মাপতে পারি। আর ভোল্টামিটার হচ্ছে অন্য রকমের, যেটা দেখতে পাচ্ছ এরকম একটা পাত্র নেওয়া হয়, যে পাত্রের মধ্যে দেয়, এখানে দুটো দণ্ড আছে, দেখতে পাচ্ছিস, দুটো দণ্ডর মধ্যে, দুটো দণ্ড হচ্ছে সেটা ধাতব হতে পারে, অর্থাৎ সুপরিবাহী দণ্ড, তড়িতের সুপরিবহন করতে পারে, যাতে সেটা ধাতব দণ্ড হতে পারে, সেটা অধাতুর মধ্যে হলে গ্রাফাইট হবে, তারপরে গ্যাস কার্বন হতে পারে, মোটমাট সুপরিবাহী হতে হবে। এই দুটো দণ্ডকে, একটাকে বলা হয় ক্যাথোড, একটাকে বলা হয় অ্যানোড। এবারে ক্যাথোড আর অ্যানোড কোনটাকে কোনটা বলবো, তার জন্য আমাকে একটুখানি ব্যাটারি কানেকশন দেখতে হবে। দেখতে পাচ্ছিস, দেখ, যে দুটো দণ্ডকে আমরা একটা ড্রাই সেল বা এটাকে আমরা বলবো ডিসি ব্যাটারির সাহায্যে যুক্ত করেছি। এটা কি? এটা হচ্ছে ডিসি কারেন্টের ব্যাটারি। ডিসি ব্যাটারি সবসময় যুক্ত করা হয়, বা সমপ্রবাহ সর্বদা ইউজ করা হয় তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। সবসময় সমপ্রবাহ ইউজ করা হয়, কারণ পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে কিন্তু কখনোই তড়িৎ পরিবহন ঘটা পসিবল না, তড়িৎ বিশ্লেষণ ঘটে না সেক্ষেত্রে। ঠিক আছে, কেন ঘটে না আসছি। তো তার আগে আমাকে দেখতে হবে, দেখ, এই যে দণ্ডটা, এই দণ্ডটা রয়েছে কার সাথে? ব্যাটারির নেগেটিভের সাথে। আর এই দণ্ডটা দেখতে পাচ্ছিস রয়েছে কার সাথে? ব্যাটারির, উমা, দুটোই কেন নেগেটিভ, একই কথা। আচ্ছা, আমি এটা দেখে দিচ্ছি। মানে এইটাকে বলছে ক্যাথোড, এটা যেহেতু ক্যাথোড আছে, ঠিক আছে, এটা, আর এইটা হচ্ছে অ্যানোড। এইখানের পয়েন্টিংটা একটু গন্ডগোলের দিয়েছে, এইটা হচ্ছে অ্যানোড, এইভাবে পয়েন্টিংটা দিই, দাঁড়া, ডিরিং, এইটা দিয়েছে অ্যানোড, ঠিক আছে, এইটা অ্যানোড আর এইটা ক্যাথোড দিয়েছে। তাহলে ক্যাথোডটা মনে রাখবে সর্বদা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে। ক্যাথোড হচ্ছে এইটা, এইটা দেখ, এইটা হচ্ছে নেগেটিভ, এইটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত। আর অ্যানোডটা অলওয়েজ ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে, এটা সবসময় মাথায় রাখবে। তো অ্যানোড দেখতে পাচ্ছিস বলেছে ধনাত্মক তড়িৎদ্বারের সাথে যুক্ত। ধনাত্মক তড়িৎদ্বারের সাথে যুক্তকে আমরা, মানে ধনাত্মক ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত হলে ওটাকে বলা হয় অ্যানোড। আর যেটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত থাকে সেইটাকে আমরা বলি ক্যাথোড। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে যে লিকুইডটা নেওয়া হয়েছে, যেইটা কি আমি বললাম, যে যেমন অ্যাসিড হতে পারে, ক্ষার হতে পারে, লবণের দ্রবণ হতে পারে, এই দ্রবণটাকে, এই যে এই লিকুইডটাকে এই পাত্রের মধ্যে নেওয়া হয়, যেইটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, যে লাইটস বলা হয়, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ এইটাকে বলা হয়, যেটাই মেনলি তড়িৎ পরিবহনে হেল্প করে। ঠিক আছে, এইবার এটা তো হয়ে গেল আমাদের সেটআপ। এবার এই পুরো সেটআপের মধ্যে দিয়ে আমি কিভাবে তড়িৎ পরিবহনটা করব ঝটপট করে আমরা দেখে নিই। তো তার জন্য আমি এখানটায় আমি এঁকে নিচ্ছি। ধর এইটা হচ্ছে আমাদের সেই ভোল্টামিটারটা, এই হচ্ছে ভোল্টামিটার। ঠিক আছে, এই ভোল্টামিটারের মধ্যে এইটা হচ্ছে একটা তড়িৎদ্বার, ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা তড়িৎদ্বার। দুটো তড়িৎদ্বার আমি নিয়েছি সুপরিবাহী পদার্থের, আমি যে কোনো, ধর আমি এখানে গ্রাফাইটের তড়িৎদ্বার নিয়েছি। ওকে, তো এইটাকে যুক্ত করা আছে পজিটিভের সাথে, এইটাকে যুক্ত করা আছে নেগেটিভের সাথে। কি বলেছি, যেটা নেগেটিভের সাথে যুক্ত হয় সেইটাকে আমরা কি বলি, সেইটাকে আমি বলি ক্যাথোড। ঠিক আছে, আর যেটা পজিটিভের সাথে যুক্ত হয় সেটাকে আমরা কি বলি, অ্যানোড। ওকে, এবার কি করব, এখানে আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখবো। এইখানটায় আমি নিয়েছি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিয়েছি। ঠিক আছে, কি নিছি, লবণের দ্রবণ নিছি গো। পানিরে কি করছি, লবণ রে পানির মধ্যে একদম ঢকঢক ঢকঢক করে গুলছি, ঠকঠক কইরা। ফির আমি এখানে NaCl এর দ্রবণ নিয়েছি। এটা কি আমাদের তড়িৎ বিশ্লেষ্য, যেটা NaCl এর গলিত NaCl এর বলছি, গলিত NaCl দ্রবণটা না নিয়ে আমি গলিত NaCl নিয়েছি। ঠিক আছে,
যেটাকে আমি কি হিসেবে ব্যবহার করছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ওকে, ডান। এবার কি ঘটবে দেখো, যখনই যখনই NaCl কে গলিত করে নেওয়া হবে, সাথে সাথে গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় NaCl বা যে কোনো আয়নীয় যৌগরা সেপারেট হয়ে যায়, ক্যাটায়ন আর অ্যানায়নে বিভাজিত হয়ে যায় বা বিয়োজিত হয়ে যায়। তো NaCl কি হবে, NaCl টা বিয়োজিত হয়ে Na প্লাস আর Cl মাইনাস আয়নে পরিণত হবে, বিয়োজিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন এই দ্রবণটার মধ্যে কে কে ঘুরছে, দৌড়াচ্ছে হচ্ছে Na প্লাসও ঘুরছে, Cl অসংখ্য Na প্লাস Cl মাইনাস এই দ্রবণটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার আমি কি করেছি, ব্যাটারির সুইচটাকে অন করে দিয়েছি, ব্যাটারির সুইচ অন করে দিয়েছি। সুইচ অন করার সাথে সাথে কি হবে বলতো, ব্যাটারির যে প্রান্তটা ক্যাথোডের সাথে যুক্ত রয়েছে সেটা তার মানে কি ঋণাত্মক তড়িৎদ্বার, কারণ এটা ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত রয়েছে। আমরা সবসময় কি জানি, নেগেটিভ কাকে অ্যাট্রাক্ট করবে, পজিটিভকে। তাহলে নেগেটিভ ক্যাথোড তড়িৎদ্বারটা কোন আয়নকে অ্যাট্রাক্ট করবে বল, স্বাভাবিকভাবে Na প্লাসকে অ্যাট্রাক্ট করবে, পজিটিভ ওটা। তো Na প্লাস আয়নগুলো ও সোজা দৌড়ে ক্যাথোডের দিকে অ্যাট্রাক্টেড হবে। ক্লিয়ার? কারণটা কি, সবসময় মনে রাখবে Na প্লাস মানে ক্যাটায়ন, ক্যাটায়ন যায় ক্যাথোডে, ক এর সাথে যায়, এরকম ভাবে মাথায় রাখবে। ক এর সাথে ক যায়, অ এর সাথে অ যায়। অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন, যেমন ক্লোরিন, সেটা অ্যানোডের দিকে অ্যাট্রাক্টেড হবে, বিকজ অ্যানোড হচ্ছে একটা ব্যাটারির পজিটিভ তড়িৎদ্বারের সাথে যুক্ত রয়েছে। তাহলে অ্যানোডটা মেনলি নিজে পজিটিভ, ফলে ও নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে। সবসময় অপোজিট জেন্ডারও যেরকম অ্যাট্রাক্টেড হয়, রাস্তা দিয়ে একটা সুন্দর মেয়ে গেলে আর ওই পাশ থেকে একটা ছেলে গেলে দুজনের চোখাচোখি হয়, তার মানে কি হবে, অপোজিট ক্যারেক্টার একে অপরের সাথে এই যে চোখাচোখি, চোখে চোখে দেখা হলো, এরকম একটা গান আছে। তো সেটা হচ্ছে ওই প্রথম অ্যাট্রাকশন। তো হ্যাঁ, এখনকার দিনে অনেক কিছু আবার মানে পরিবর্তন হয়ে গেছে, ওগুলো হচ্ছে এক্সেপশন। জানিস তো কেমিস্ট্রিতেও প্রচুর এক্সেপশন রয়েছে, তো আমাদের হিউম্যান লাইফেরও অনেক এক্সেপশন থাকে, তো সেটা আলাদা কথা। তো নর্মালি জেনারেল লাইফে কি হয়, সবসময় অপোজিট সব ক্যারেক্টারিস্টিক্স এদের মধ্যে অনেক বেশি ভালোবাসা জন্মায়, ফলে এখানেও তাই হচ্ছে। এখানেও তাহলে Cl মাইনাসটা কোন দিকে যাবে, অফকোর্স অ্যানোডের দিকে অ্যাট্রাক্টেড হবে। তাহলে এই যে Na প্লাস ক্যাথোডে গেল, Cl মাইনাস অ্যানোডে গেল, তাহলে ক্যাথোডে গিয়ে Na প্লাস আয়নগুলোর কাজ কি হবে, তো ক্যাথোডে যাচ্ছে কে, ক্যাথোডে যাবে Na প্লাস আয়ন। সবসময় আমি সাইডে লিখে দিচ্ছি, ক্যাথোড ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করে, আর অ্যানোড অ্যানায়নকে আকর্ষণ করে। ঠিক আছে, এই লাইনটা সবসময় মাথায় রাখবে। এবার ক্যাথোডে গিয়ে সোডিয়াম আয়নটার, ওর তো একটা ঘাটতি রয়েছে, ঠিক আছে, ওর কিসের ঘাটতি আছে, একটা ইলেকট্রনের ঘাটতি আছে। তো ও এবার ক্যাথোডে গিয়ে বলবে, আই ক্যাথোড, তোর কাছে তো প্রচুর নেগেটিভ আয়ন রয়েছে, কারণ তুই তো নেগেটিভের সাথে কানেক্টেড হয়ে গেছিস, তোর কাছে প্রচুর নেগেটিভ আয়ন রয়েছে, মানে ইলেকট্রন প্রচুর রয়েছে, আর অ্যানোডের কাছে সব, এটা হচ্ছে পুরোটা পজিটিভ। ঠিক আছে, তো Na প্লাস আয়নটা বলবে, আমার একটা ইলেকট্রন কম আছে, তো তোর দায়িত্ব আমাকে একটা ইলেকট্রন দেওয়া, কারণ আমার কাছে কম আছে, আমি তোর কাছে এসছি ইলেকট্রনটা নেওয়ার জন্যই, এটাই আমার মেন কথা ছিল, উদ্দেশ্য ছিল। তো সবাই স্বার্থপর। ও কি করবে, ক্যাথোড থেকে সোজা ইলেকট্রন একটা গ্রহণ করবে, গ্রহণ করার পর সাথে সাথেও সোডিয়াম ধাতুতে পরিণত হবে। এটাই হচ্ছে মেন কথা, যে Na প্লাস আয়নগুলো ব্যাটারির সুইচ অন করার সাথে সাথে প্রচন্ড পরিমাণে ইনফ্লুয়েন্সড হয়ে বা আকর্ষণ হয়ে বা আকর্ষিত হয়ে ক্যাথোডের কাছে চলে গেল, এবং ক্যাথোডের কাছে গিয়ে ওরা এমনি এমনি গেল নাকি, ওদের তো নিজস্ব একটা নিজস্ব ধান্দা আছে, ধান্দা ছাড়া কেউ কিছু কাজ করে না। তো ও কি করবে, ও ক্যাথোডে গিয়ে বলবে যে আমার কাছে একটা কম আছে ইলেকট্রন, তুই শিগগিরই আমাকে দে। তো সাথে সাথে ওই ইলেকট্রনটা ক্যাথোড থেকে ছিনিয়ে নেবে, এবং ও সোডিয়াম ধাতু রূপে ক্যাথোডের ওপর জমা হতে শুরু করবে। তাহলে এটা সোডিয়াম ধাতু হয়ে গেল, ধাতু রূপে ক্যাথোডের জমা হবে। ঠিক আছে, আর অন্যদিকে অ্যানোডে কে গেছিল ভাই বলো, অ্যানোডে গেছিল Cl মাইনাস। এবার
অ্যানোড ওকে টেনেছে, Cl মাইনাসের একটা ইলেকট্রন এক্সট্রা রয়েছে, মাইনাস মানে ইলেকট্রন এক্সট্রা থাকা, ওর এক্সেস আছে। ও কি করবে, ও তখন মানে একদম দয়ালু হয়ে যাবে, ও বলেছে ঠিক আছে আমার কাছে এতগুলো ইলেকট্রন মানে একটা ইলেকট্রন এক্সট্রা রয়েছে, এরকম প্রচুর ক্লোরিন অ্যানোডের দিকে অ্যাট্রাক্টেড হবে। তো অ্যানোডের মধ্যে ইলেকট্রনের কিন্তু ঘাটতি রয়েছে, দেখতে পাচ্ছি অ্যানোডটা হচ্ছে পুরোটা পজিটিভ তড়িৎদ্বার দ্বারা পজিটিভ প্রান্ত। তো ও কি করবে, ইলেকট্রনটা অ্যানোডকে দান করবে। তো ইলেকট্রন ক্লোরিন ছেড়ে দিয়ে Cl এ পরিণত হবে, Cl মানে গোটা একটা পরমাণুতে পরিণত হবে। এরকম এরকম তো আর একটা ক্লোরিন যাচ্ছে না, অনেক ক্লোরিন যাচ্ছে, অনেকগুলো Cl মাইনাস ধাবিত হচ্ছে। তো এরকম দুটো Cl একত্রে যুক্ত হয়ে উৎপন্ন হবে হচ্ছে ক্লোরিন গ্যাস, Cl2 গ্যাস উৎপন্ন হবে। তাহলে এখান থেকে বুদবুদ রূপে, অ্যানোড থেকে বুদবুদ রূপে ক্লোরিন গ্যাস নির্গত হয়। এবার খেয়াল কর যে আপনি তো তড়িৎ পরিবহনের কথা বলছেন, এখানে কি হচ্ছে, এখানে ব্যাঙের মাথা আপনি বলছেন ক্যাথোডের দিকে ক্যাটায়ন যাচ্ছে, অ্যানোডের দিকে অ্যানোড যাচ্ছে, তো তড়িৎ পরিবহনটা কোথায় হচ্ছে? এখানেই তড়িৎ পরিবহনটা হচ্ছে। আমি যদি এটার সাথে এটা একটা বাল্ব রেখে দিই না, এখানটায় যদি আমি একটা বাল্বের কানেকশন করি, ঠিক আছে, এরকম একটা বাল্ব রয়েছে ধর, তো কি ঘটবে জানিস, এই বাল্বটাতে দেখা যাবে যে আরামসে এই বাল্বটা কিন্তু গ্লো করতে শুরু করছে। তার রিজন কি, এই যে আয়নের প্রবাহটা হচ্ছে একটা নির্দিষ্ট ডাইরেকশনে, যে আয়নিক ফ্লো, ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাচ্ছে, অ্যানায়ন অ্যানোডের দিকে যাচ্ছে, এটা তার মানে কি, এটা ওয়ান টাইপ অফ চার্জের ফ্লো। তো আমরা কি জানি, চার্জের ফ্লো হলে কি হয়, তড়িৎ পরিবহন হয় সেখানে। তো এখানেও তো চার্জের ফ্লো হচ্ছে, প্লাস চার্জ একদিকে নির্দিষ্ট দিকে ডাইরেকশনে যাচ্ছে, মাইনাস চার্জ একদিকে নির্দিষ্ট ভাবে যাচ্ছে। তো এখানেও তার মানে চার্জের ফ্লো হচ্ছে, এখানেও তাহলে তড়িৎ পরিবহন হচ্ছে। এবার ভাবতে পারি যে এখানে তো তার নেই, আমরা জানি যে মুক্ত বর্তনীতে তড়িৎ পরিবহন হয়, বাট এটাও কিন্তু একটা মানে মুক্ত বর্তনী না, সরি আমার মাথা গেছে, বদ্ধ বর্তনীতে তড়িৎ পরিবহন হয় ক্লোজ সার্কিটে। কিন্তু এটা তো ভাবছি যে এই জায়গাটা তো খালি, কিন্তু না, এটাও অ্যাজ আ বদ্ধ বর্তনী রূপেই কাজ করছে। এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা, যেটা লিকুইডের মধ্যে যে আয়নগুলো ফ্লোয়ের মাধ্যমে একটা নির্দিষ্ট দিকে প্রবাহের দ্বারাই কিন্তু তড়িৎকে পরিবহন করছে। আশা করি ক্লিয়ার, তোদের কাছে মাথা একদম পুরো ফুল ক্লিয়ার হয়ে গেছে যে কেন তড়িৎটা এখানে প্রবাহিত হচ্ছে, এই আয়নের প্রবাহের দ্বারা। তাহলে এখানে মনে রাখবে, আয়ন প্রবাহের দ্বারা, আয়নের যে নির্দিষ্ট দিকে প্রবাহ, ক্যাটায়নের ক্যাথোডের দিকে, অ্যানায়নের অ্যানোডের দিকে, আয়নের বা আয়নের নির্দিষ্ট অভিমুখে প্রবাহের দ্বারা তড়িৎ পরিবহন হয়। এখানে তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, আমরা নরমালি ধাতব পরিবাহিতে দেখেছি তড়িৎ পরিবহনের ফলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। আমরা যে এখানে দেখলাম ডায়াগ্রাম করে, কোথায় গেলি রে বাবা, এই যে এখানে দেখলাম, এই পাগল বোর্ড ঠিকঠাক করে কাজ কর। হ্যাঁ, এই যে দেখলাম এখানে ধাতব পরিবাহিতে, যখন ধাতব পরিবাহিতে তড়িৎ পরিবহন হলে, তড়িৎ প্রবাহিত হলে ঠিক আছে, কি হয়, ধাতব পরিবাহিতে তড়িৎ প্রবাহিত হলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, ঠিক আছে। কোনো রাসায়নিক পরিবর্তন কি হয়, জাস্ট টেম্পারেচার চেঞ্জ হতে পারে, এই ধাতব পরিবাহিতা গরম হতে পারে, তার গরম হয়ে যায়, এটা একমাত্র হতে পারে, হয় না। কিন্তু উষ্ণতার পরিবর্তন হয়, কিন্তু পরিবাহী গরম হতে পারে, পরিবাহীর উষ্ণতার পরিবর্তন ঘটে, ঠিক আছে, পরিবাহীটা গরম হতে পারে। বাট এই বোর্ডটা মাঝে মাঝে এই দেখ পাগলামি করছে। তো আসলে কি হয়েছে বলতো সমস্যাটা, এখন এপ্রিল মাস হচ্ছে ইনক্রিমেন্টের টাইম, ঠিক আছে, বোর্ডটাও বোধহয় সন্তুষ্ট না, ঠিক আছে, কেউ সন্তুষ্ট না, বোর্ড বলছে যে না, ইনক্রিমেন্ট না দিলে আমিও কাজ করব না, ঠিক আছে, আমাকেও বেশি বেশি ইনক্রিমেন্ট দিতে হবে, তা বোর্ডও পাগলামি শুরু করেছে এই টাইমে। যাই হোক, তাহলে এই যে এখানে যে তড়িৎ পরিবহন হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, এখানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কি হচ্ছে না, অফকোর্স এখানে কিন্তু তড়িৎ পরিবহনের সাথে সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটছে। তা এইখানে কিন্তু
কি ঘটছে? রাসায়নিক পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটে। বোঝা গেছে? তাহলে এইখানে তড়িৎ পরিবহনের সাথে সাথে তড়িৎ প্রবাহের তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে। দেখতে পাচ্ছিস এখানে রাসায়নিক পরিবর্তনের দ্বারা NaCl তো ছিল নরমাল, NaClটা তৈরি হয়ে গেল কিসে? এখন সোডিয়াম ধাতুতে আর ক্লোরিন গ্যাসে পরিণত হলো। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটলো এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হলো। রাসায়নিক পরিবর্তন ঘটে এবং কি হয় তার সাথে? নতুন পদার্থ উৎপন্ন হয়। দেখ এখানে লেখা দিয়েছে। হ্যাঁ, এটা ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ কিন্তু এইখানটায় উৎপন্ন হয়ে থাকে তড়িৎ বিশ্লেষণের দ্বারা। তাহলে এইটা হচ্ছে ধাতব পরিবাহী, আর ধাতব পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ পরিবহনের একটা হিউজ ডিফারেন্স। আশা করি ক্লিয়ার। তো চলো তাহলে আমাদের তড়িৎ পরিবহন কিভাবে তড়িৎ বিশ্লেষণের দ্বারা হয়ে থাকে গলিত বা তরল পদার্থের মধ্যে, সেটা কিন্তু আমাদের আইডিয়া কিছুটা হয়ে গেছে। ঠিক আছে, এটা মেনলি আয়নের প্রবাহের দ্বারা হয়। তো আমরা এখানে দেখো, আমি এখানে ছবি দিয়েছি যে কোনো একটা পদার্থ এক্স ওয়াই যদি একটা পদার্থ থাকে, তো সেই পদার্থটা বিয়োজিত হয়ে এক্স প্লাস আর ওয়াই মাইনাসে পরিণত হয়। এটা হচ্ছে নর্মাল সুস্থিত যৌগ। সেটা কি হয়? দ্রবণে পরিণত যখন ওটা হচ্ছে, এটা নর্মাল অবস্থায় যখন সোডিয়াম ক্লোরাইড, এরকম ভাবে ভাবতে পারি সেটা সোডিয়াম ক্লোরাইড যখন কঠিন অবস্থায় ছিল, যখনই ওটা দ্রবণে পরিণত হলো, সাথে সাথে কি হয়ে যাচ্ছে? আয়নে সেটা রূপান্তরিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পজিটিভ Na+ তুই ধরতে পারিস, Na+ আর অন্যদিকে Cl-। আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। প্লাস আর মাইনাসে রূপান্তরিত হয়ে গেল এবং প্লাস আর মাইনাসটা ব্যাটারির কানেকশনের ফলে বা ক্যাথোড এবং অ্যানোডের দ্বারা অ্যাট্রাকশনের ফলে তারা কিন্তু বিপরীত অভিমুখে গতিশীল হয় এবং গতিশীলতার কারণে এখানে কিন্তু তড়িৎচাপ পরিবহন হয়। ঠিক আছে, এখানে দেখ লেখা আছে যে ক্যাটায়নগুলো রূপান্তরিত হয়েছে, অ্যানায়ন রূপান্তরিত হয়েছে এবং এই রূপান্তরের পরে যখনই ব্যাটারির আমি কানেকশন স্টার্ট করছি তখন তারা ভিন্ন দিকে অভিমুখে গতি মানে প্রবাহিত হতে শুরু করে। ঠিক আছে, এবার তোকে আমি একটা কথা বললাম যে এখানে অলওয়েজ আমরা ডিসি প্রবাহকে নিয়েই কাজ করছি। এই যে ব্যাটারিটা, এর বদলে আমি কিন্তু কখনোই এসি সাপ্লাই দিতে পারি না। পরিবর্তী প্রবাহ দেওয়া দিলে তাহলে এই তড়িৎ বিশ্লেষণ প্রসেস কিন্তু হবে না, ঘটবে না। তার রিজনটা কি? আপনারা জানি যে পরিবর্তী প্রবাহে অলওয়েজ কারেন্ট তার ডাইরেকশন চেঞ্জ করতে থাকে, যেটা ডিসি প্রবাহ বা সমপ্রবাহে করে না। সমপ্রবাহ মানে কি? সমপ্রবাহ মানে সর্বদা একই ডিরেকশনে কারেন্ট যাবে, কারেন্টের ডিরেকশন সবসময় একই দিকে থাকে। এটা হচ্ছে সমপ্রবাহের ক্ষেত্রে হয়, সমপ্রবাহ বা ডিসির ক্ষেত্রে। তো কি হয়? সর্বদা একই ম্যাগনিটিউড আর একই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করতে থাকে। মনে থাকবে কারেন্টের ডাইরেকশন এক্ষেত্রে তড়িৎ তড়িৎ প্রবাহের মান ও অভিমুখ অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। মেরে না মুন্ডু ঘুরিয়ে দেবো বোর্ডটাকে। ঠিক আছে, কিন্তু যদি আমি এসি সাপ্লাইয়ের কথা দেখি, এসি সাপ্লাইকে দেখতে কিরকম হয়? যদি গ্রাফ আঁকি, এসির কারেন্টের গ্রাফটা এরকম হয়, ঢুচকুলে ঢুচকুলি ঢুচকুলে ঢুচকুলি ঢুচকুলে ঢুচকুলি, এরকম। মানে এ সবসময় একবার পজিটিভে যাচ্ছে একবার নেগেটিভে যাচ্ছে। মানে এটা হচ্ছে এসির প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। এর ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশন, তড়িতের মান ও অভিমুখ সর্বদা পরিবর্তনশীল। অভিমুখ সর্বদা একটা নির্দিষ্ট সময় অন্তর, নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তনশীল। ঠিক আছে, এবার আমি যদি দেখি কারেন্টের ডাইরেকশন অলওয়েজ আবার প্লাস হচ্ছে আবার মাইনাস হচ্ছে, আবার প্লাস হচ্ছে আবার মাইনাস হচ্ছে, তার মানে কি হচ্ছে? দেখ এখানে যদি আমি একটা এসি সাপ্লাই লাগাই, তাহলে আমি ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে কি দেখছি? যেটা ক্যাথোড সেটা অলওয়েজ ক্যাথোড থাকবে, যেটা অ্যানোড সেটা অলওয়েজ অ্যানোড থাকবে। কিন্তু যদি আমি এসি সাপ্লাই লাগাই, যেটা ক্যাথোড সে একবার ক্যাথোড হবে একবার অ্যানোড হবে, কারণ কন্টিনিউয়াস যে প্লাস আর মাইনাস চেঞ্জ হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছিস? যেটা প্লাস সেটা কিছুক্ষণ বাদে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে এসির ক্ষেত্রে। কারণ সবসময় কি হচ্ছে? কারেন্ট তার ডাইরেকশন চেঞ্জ করছে, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, এরকম ভাবে করতে থাকছে। ফলে কি হবে? এখানে যেটা প্লাস সেটা কিছুক্ষণ বাদে মাইনাসে পরিণত হবে, আবার যেটা মাইনাস সেটা কিছুক্ষণ বাদে প্লাসে পরিণত হবে। যেটা প্লাসকে আমরা কি বলছি? প্লাস হচ্ছে যেটা আমাদের অ্যানোড, অ্যানোডটা কিছুক্ষণ বাদে ক্যাথোড হয়ে যাবে। আবার যেটা ক্যাথোড সে কিছুক্ষণ বাদে অ্যানোড হয়ে যাবে। আবার তার কিছুক্ষণ বাদে যেটা অ্যানোড ছিল সেটা আবার ক্যাথোড হয়ে যাবে, যেটা ক্যাথোড ছিল সেটা আবার অ্যানোড হয়ে যাবে। এইরকম কন্টিনিউয়াস অল্টারেশন চলতে থাকবে এসি কারেন্ট দেওয়ার ফলে।
এবার বেচারা এই যে Na প্লাস আর Cl মাইনাসের যে একটা নির্দিষ্ট দিকে মুভমেন্ট হচ্ছিল, যে ক্যাটায়ন গুলো ক্যাথোডে যাবে, অ্যানায়ন গুলো অ্যানোডে যাবে, ওরা তো কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, ওরা বলে যাব ভাই কোন দিকে যাব আমি, এদিকে যেতে যেই না আমি অ্যাট্রাক্ট হচ্ছি, Na প্লাস গুলো যেই না ক্যাথোডের দিকে যেতে চাইছে, ক্যাথোডটা কিছুক্ষণ বাদে তো অ্যানোড হয়ে যাচ্ছে। ও বেচারা ও তো কনফিউজ হয়ে, ও যেতে গিয়ে দেখছে আরে ভাই আমার তো এখানে যাওয়ার কথা ছিল না, আমি তো আবার মানে ও যাচ্ছে ধর Na প্লাস ধর ক্যাথোডের দিকে যাচ্ছে, ঠিক আছে, তো ক্যাথোডের দিকে যাচ্ছে 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 যেতে যেতেই দেখছে যে ক্যাথোডটা অ্যানোড হয়ে গেছে, যাও, ও তো বললো যে না না এদিকে তো যাবো না, এদিকে এখন ক্যাথোড হয়ে গেছে, ও তখন বলছে আচ্ছা আমি এদিকে যাবো, আমি এদিকে গিয়ে দেখবো আরে ভাই এ তো আবার ক্যাথোডটা গিয়ে অ্যানোড হয়ে গেছে, ও আবার এদিকে যেতে শুরু করবে, এরকম ভাবে ও একবার এদিকে যাচ্ছে আবার এদিকে যাবে, মানে ওর একটা নির্দিষ্ট অভিমুখে গমন হবেই না, বাস। ফলে তড়িৎ প্রবাহের জন্য একটা নির্দিষ্ট অভিমুখে গমনের প্রয়োজন, এটাই যদি না হয় তাহলে কি করে তড়িৎটা প্রবাহিত হবে, তাই না? তাই জন্যই বলা হয় যে এক্ষেত্রে আমরা সর্বদা ডিসি কারেন্টকে ব্যবহার করি, ক্যাথোডটা অলওয়েজ ক্যাথোডই থাকবে, অ্যানোডটা অলওয়েজ অ্যানোডই থাকবে, সেখানে কোনো রকমের ডাইরেকশন চেঞ্জ হওয়ার কোনো গল্পই থাকবে না, যার ফলে কারেন্টের একটা সুনির্দিষ্ট প্রবাহ দেখতে পাওয়া যাবে। এসি কারেন্ট দিলে ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলোর প্রবাহ বন্ধ হয়ে যায়, পরিষ্কার কথা এটা, তাই জন্যই আমরা এসি কারেন্টকে ব্যবহার করতে পারবো না। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হইছে, বুঝছো? এই যে দেখো আমি দিয়েছি এখানে ডায়াগ্রাম, যে ক্যাথোডের দিকে সর্বদা ক্যাটায়নস গুলো যাচ্ছে, অ্যানোডের দিকে সর্বদা অ্যানায়নস গুলো যাচ্ছে, ঠিক আছে, তাই দেখ লিখেছে আকর্ষণ বল কাজ করে যে ধনাত্মক ক্যাটায়ন ক্যাথোডের দিকে ছুটে যাচ্ছে, আর এবং বিক্রিয়া ঘটে, সেখানে রাসায়নিক পরিবর্তন ঘটে, এবং রাসায়নিক পরিবর্তনটা কি ঘটে সেটা ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে, মাথায় রাখবে। এই যে আমি ছবিটা এঁকেছিলাম, কোথায় গেল, দেখ Na প্লাস কি করেছিল, ইলেকট্রন গ্রহণ করেছে, আর আমরা মনে রাখবে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াকে কি বিক্রিয়া বলি পরিশেষ পর্যায় সারণীতে, কি বিক্রিয়া বলে, বিজারণ বিক্রিয়া বলে, ইলেকট্রন গ্রহণ মানেই বিজারণ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে কি ঘটছে, ক্যাথোডে ঘটছে বিজারণ, ঠিক আছে, বিজারণ বিক্রিয়া ঘটছে, তার মানে এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, এখানে ইলেকট্রন গ্রহণ হয়, ওকে। আর অ্যানোডে কি হচ্ছে, ইলেকট্রন বর্জন হচ্ছে, যেটাকে আমরা কি বলি, জারণ বলি, জারণ, ঠিক আছে, এখানে ইলেকট্রন বর্জন হয়, মাথায় রাখবে। তাই এখানে দেখ তাই লেখা আছে যে ক্যাথোডে হচ্ছে বিজারণ, বিজারণ, বিজারণ হচ্ছে যেখানে ইলেকট্রন গ্রহণ হয় ক্যাথোডে, আর অ্যানোডে হচ্ছে কি, জারণ, জারণ, জারণ মানে কি, যেখানে ইলেকট্রন ত্যাগ করে, বর্জন হয়, বোঝা গেছে? তাহলে ক্লিয়ার সকলের কাছে, তড়িৎ বিশ্লেষণের প্রসেস একদম জলের মতো ক্লিয়ার। এবারে এমনও কিছু পদার্থ রয়েছে যারা তরল পদার্থ হওয়া সত্ত্বেও তারা তড়িৎ পরিবহন করে না, তড়িৎ বিশ্লেষণ নয়, যেমন তেল, মধু, ঠিক আছে, এরা কিন্তু আয়ন উৎপাদন বা চিনির দ্রবণ, এরা আয়ন উৎপাদন করে না, এদেরকে আমরা কি বলবো, নন ইলেকট্রোলাইট বলবো, অতড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তারা তড়িৎ অবিশ্লেষ্য কারা, যারা তড়িৎ পরিবহন করে না, যারা আয়ন তৈরি করে না, ঠিক আছে, যারা আয়ন তৈরি করে না তারাই হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, যেমন চিনির দ্রবণ, অ্যালকোহল, তেল, ঠিক আছে, মধু, ঠিক আছে। চিনির দ্রবণ কিন্তু সমযোজী, চিনি আর অ্যালকোহল এরা হচ্ছে সমযোজী যৌগ, সমযোজী পদার্থরা মেনলি কি হয় না, এরা বিয়োজিত হয় না, এরা আয়নে মানে এরা দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায়, এরা গলিত অবস্থায় গলিত অবস্থায় আয়নে বিয়োজিত হয় না। যারা আয়নই উৎপাদন করতে পারে না, কি করে তারা তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে, কমন সেন্স এটা, ওকে। এবার যারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাকে আমরা দুরকম ভাগে ভাগ করতে পারি, একটা কি, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নাম শুনেই বুঝতে পারছিস, তীব্র মানে তারা বিশাল পরিমাণে ভালো করে বিয়োজিত হয়ে যায়, মানে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়ে যায়, যার ফলে কি হয়, যারা তীব্রভাবে তড়িৎ পরিবহন করতে পারে, যারা প্রচুর আয়ন প্রোডাকশন করতে পারে। আর মৃদু মানে কারা, যারা কম পরিমাণে আয়নে বিয়োজিত হয়, মানে আংশিক রূপে বিয়োজিত হচ্ছে, সম্পূর্ণরূপে বিয়োজিত হচ্ছে না, ফলে তারা তড়িৎ পরিবহন ভালো করতে পারে না। যেমন মৃদু তড়িৎ বিশ্লেষ্যের দেখো এখানে খেয়াল করো, এখানে দেখ আয়নের সংখ্যা খুবই কম, এরা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মানে এরা আংশিক রূপে বিয়োজিত হয়, এরা মানে ধরো আমি ধরলাম এরকম, ধরো 100 মোল একটা পদার্থ ছিল, ঠিক আছে, যার মধ্যে 50 100 মোল না লিখে 100টা অণু লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এরকম ভাবে চিন্তা কর যে পুরো দ্রবণে
দ্রবণে 1000টি অণু ছিল, তার মধ্যে আমি ধরলাম তোর এরকম আছে 300টা বিয়োজিত হয়েছে, আর বাকিটা কিন্তু বাকি 700টা বিয়োজিতই হয়নি। এরকম টাইপের পদার্থকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলবো, যেখানে পদার্থ বা দ্রবণের মধ্যে যে যৌগ মানে যে পদার্থটা রয়েছে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা রয়েছে, এই বিশ্লেষ্য পদার্থটা আংশিক ভাবে বিয়োজিত হয়, সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। ঠিক আছে, এখানে কি হয়, অণুগুলোর বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কি হয়, আংশিক বিয়োজন হয়, আংশিক বিয়োজন হয়। ঠিক আছে, সম্পূর্ণরূপে বিয়োজন হয় না, ফলে কম পরিমাণে আয়ন উৎপন্ন হয়, ফলে তারা কম পরিমাণে, দেখ লেখাই আছে অল্প পরিমাণে আয়নিত হয় এরা। এক্সাম্পল কারা বলতো, এক্সাম্পল হচ্ছে মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার। এক্সাম্পল কারা, মৃদু অ্যাসিড বা জৈব অ্যাসিড বলতে পারো, যেমন অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফরমিক অ্যাসিড, এরা হচ্ছে মৃদু অ্যাসিড। আর কারা, মৃদু ক্ষার, যেমন ধর NH4OH, ঠিক আছে, জিঙ্ক হাইড্রোক্সাইড, এরা হচ্ছে মৃদু ক্ষার। এরা কিন্তু তীব্রভাবে বিয়োজিত হয় না। আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা, এরা সম্পূর্ণ বিয়োজন হয়, এদের সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়। এক্সাম্পল কারা, এবং এখানে মানে ধর এরকম ভাবে হবে যে 1000টা অণু আছে, যার মধ্যে 1000টাই বিয়োজিত হয়ে গেছে, 1000টা অণুতে 1000টি বিয়োজিত হয়ে গেছে। ঠিক আছে, এরা হচ্ছে তীব্র। এখন এখানে দেখ কত বেশি আয়নের সংখ্যা। এক্সাম্পল কারা হবে, এক্সাম্পল হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড যেমন H2SO4, তারপরে হচ্ছে HNO3, HCl এক্সেট্রা। তীব্র ক্ষার যেমন NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং যে কোনো লবণের দ্রবণ বা গলিত লবণ। ঠিক আছে, যেমন হচ্ছে NaCl এর দ্রবণ, যে কোনো লবণের দ্রবণ, তারা প্রচুর মাত্রায় বিয়োজিত হয়, এদেরকে আমরা বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ডান, ওকে। তাহলে আমরা কোনটা কি পদার্থ বলবো হয়ে গেছে। এবার আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কিছু ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে হবে, কিছু বৈশিষ্ট্য জানতে হবে, যার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে আমি বলে দিয়েছি, এরা মেনলি আয়নীয় বা তড়িৎযোজী প্রকৃতির হতে হবে, বাট কিছু কিছু সমযোজী পদার্থরাও কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হয়, যার মানে এক্সেপশন হচ্ছে সমযোজী হওয়া সত্ত্বেও, সমযোজীর মধ্যে পড়ে হচ্ছে HCl, জল, এরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য ঘটায়। কারণটা কি, কারণ তারা কিন্তু আয়নে রূপান্তরিত হতে পারে, আয়নে বিয়োজিত হতে পারে, তাই জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে এরা কি গলিত বা মানে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করতে হবে, এবং আয়নগুলোই তড়িৎ পরিবহন করে, এটা হচ্ছে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক, সেকেন্ড বৈশিষ্ট্য। যার আয়ন উৎপাদন ক্ষমতা যত বেশি বা যার বিয়োজন মাত্রা যত বেশি হবে, সে তত বেশি ভালো তড়িৎ বিশ্লেষ্য বা সেটা তত তীব্র তড়িৎ বিশ্লেষ্য হবে। ঠিক আছে, তো যার বিয়োজন মাত্রা যত বেশি, বিয়োজন মাত্রা বা আলফা দিয়ে ডিনোট করা হয়, যার যত বেশি সেটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হবে। এবং তড়িৎ বিশ্লেষ্যের পরে কি হয়, নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হবে, এরা রাসায়নিক পরিবর্তন ঘটাবে, এরা কিন্তু রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করবে। তারপরের পয়েন্ট হচ্ছে, এই তড়িৎ বিশ্লেষণটা কিছু কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। কি বিষয়, প্রথম বিষয় হচ্ছে দ্রবণের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে, যে দ্রবণ যত বেশি গাঢ় সে তত কম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ভাববি যে কেন, যে যত বেশি গাঢ় হবে সে তো তত বেশি আয়ন প্রোডাকশন করতে পারবে, সেখানে তো তত বেশি তড়িৎ বিশ্লেষ্য ভালো হওয়া উচিত ছিল, তাই না, সেটা তত তীব্র হওয়া উচিত ছিল। মনে রাখবে যে দ্রবণের গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায়, মাথায় রাখবে এটা, দ্রবণ যত গাঢ় হবে
তার তড়িৎ বিশ্লেষণ ক্ষমতা তত কম। মানে মৃদু দ্রবণের বা লঘু দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ক্ষমতা বা তড়িৎ প্রবাহের ক্ষমতা বেশি। এবার এটা কেন मैम, ये तो सही नहीं हुआ, ये तो लॉजिक मिल नहीं रहा है, সেই সে লজিক দিজিয়ে। কারণ হচ্ছে যত বেশি গাঢ় দ্রবণ, হ্যাঁ ওটা আয়ন উৎপাদন তত বেশি করবে ঠিকই, আরে বাবা তত তো জ্যাম হয়ে গেছে। ধর তুই একটা রাস্তার মধ্যে অনেক গাড়ি রয়েছে, তাহলে সেই গাড়িতে জ্যাম লাগবে কি লাগবে না, তাই না? আবার একটা রাস্তায় যেখানে কম মানে ধর সেই রাস্তাটার মধ্যে কম সংখ্যক গাড়ি রয়েছে, কিন্তু তারা কিন্তু অনেক তাড়াতাড়ি দৌড়াতে পারবে। একটা রাস্তার মধ্যে অনেক গাড়ি, তাহলে ওই রাস্তায় কি হবে, একটা গাড়ির সাথে একটা গাড়ি ধাক্কা লাগবে, সংঘর্ষ হবে, ফলে সেখানে জ্যাম ট্রাফিক উৎপন্ন হবে, যার ফলে গাড়িগুলো আর জোরে যেতে পারবে না, তাই না? তাহলে গাঢ় দ্রবণের মধ্যে কি হয়, আয়নগুলো প্রচন্ড তো মানে প্রচন্ড গাঢ় দ্রবণ, ফলে আয়নের মাত্রা ওদের মধ্যে এত বেশি সংঘর্ষ লাগতে থাকে, তারা কিন্তু খুব ভালোভাবে আর দৌড়াতে পারে না, ফলে তড়িৎ বিশ্লেষণ ভালোভাবে করতে পারে না। বাট যদি লঘু দ্রবণ হয়, লঘু মানে পাতলা দ্রবণ, সেখানে গাঢ়ত্ব অনেকটাই কম, ফলে ওই জায়গায় আয়নগুলো কিন্তু খুব স্মুথলি এদিক ওদিক সুন্দর করে দৌড়াতে পারবে, ফলে কিন্তু তারা তড়িৎ পরিবহন ভালো করবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে রিজনটা। নেক্সট কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, তাহলে একটা হয়ে গেল দ্রবণের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে পদার্থের প্রকৃতির উপরে। বললাম না যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি প্রকৃতির, সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য নাকি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তার উপর কিন্তু ডিপেন্ড করবে। ওকে, তাহলে পদার্থের প্রকৃতির উপর ডিপেন্ড করবে এবং উষ্ণতার উপর ডিপেন্ড করবে। মনে রাখবে যত বেশি তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমি গরম করব, তত কিন্তু আয়নের প্রবাহ বৃদ্ধি পাবে। ঠিক আছে, উষ্ণতা বাড়লে তড়িৎ বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পায়, তড়িৎ বিশ্লেষণ বাড়ে বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। এখানে সেক্ষেত্রে দ্রবণের যে রোধ বা তড়িৎ ইলেকট্রনগুলো, সরি একদম ভুল বললাম, আয়নগুলোর যে প্রবাহের প্রবণতা আরো বেশি করে বৃদ্ধি পায়, কারণ উষ্ণতা বাড়লে তাদের কাইনেটিক এনার্জি আরো বাড়ে। ঠিক আছে, গতিশক্তি আরো বৃদ্ধি পায়, তো তাই কারণে হয়। এছাড়াও বিভব পার্থক্যের উপর ডিপেন্ড করে এক্সেট্রা। ঠিক আছে, এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা ভীষণই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে যে ধনাত্মক আর ঋণাত্মক আয়ন উৎপন্ন হয়, সে তাদের নাম্বারটা ইকুয়াল হতেও পারে আবার নাও হতে পারে। এ আবার কি কথা, মানে ক্যাটায়ন আর অ্যানায়নের যে নাম্বার, সেটা সংখ্যা, সেই সংখ্যাটা সমান হতেও পারে সমান নাও হতে পারে। ইয়ে ক্যাসে, দেখ লাইক NaCl বিয়োজন হচ্ছে, Na প্লাস আর Cl মাইনাস, একটা ক্যাটায়ন আর একটাই অ্যানায়ন, তাহলে এখানে ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যা সেম, এখানে কিন্তু অ্যানায়ন আর অ্যানায়ন সংখ্যা ও ক্যাটায়ন সংখ্যা সেম। বাট আমি এমন একটা এক্সাম্পল দেবো, দেখবি H2SO4 বিয়োজিত হলো 2H প্লাস SO4 2 মাইনাস, এখানে দেখ দুটো ক্যাটায়ন একটা অ্যানায়ন, তার মানে কি এখানে সমান নয়, এখানে কিন্তু আয়ন সংখ্যা সেম নয়। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় মনে রাখবে ক্যাটায়ন অ্যানায়ন সেম হতেও পারে সেম নাও হতে পারে, এমন কোনো বাধ্যতা নেই যে সেম হবেই, কিন্তু টোটাল চার্জ যাতে সেম হয়, কিন্তু মোট আধানের পরিমাণ সেটা যাতে সেম হয়, মোট আধানের পরিমাণ ধ্রুবক থাকবে। মানে কি, টোটাল আধান যদি আমি চিন্তা করি, H প্লাস মানে কি দুটো আছে, তাহলে 2 প্লাস, আর এদিকে কটা মাইনাস আছে -2, তাহলে কত হয়ে যায় 0, টোটাল আধান পরিমাণ সেম। এখানেও দেখ +1 আর -1, তাহলে টোটাল মিলে কি হয়ে যায় 0, মানে মোট আধান কিন্তু সবসময় ধ্রুবক থাকবে, বা তুই বলতে পারিস মোট আধান টোটাল কম্পাউন্ডটার মানে টোটাল আধানের পরিমাণটা সবসময় ধ্রুবক, বাট ক্যাটায়ন অ্যানায়ন সংখ্যা ডিফারেন্ট হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। এবারে আমরা চলে আসবো হচ্ছে, তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে সবই যখন জানা হয়ে গেছে, এবার আমরা
পানির তড়িৎ বিশ্লেষণ পড়বো আজ। ব্লু হ্যাঁ পানি পানি, তাই জন্য আমি দেখ সুন্দর করে পানির কালারটা ব্লু ব্লু দিয়ে এঁকেছি। আর অন্যদিকে দিন ভি সানি সানি। ওকে, যাই হোক, তো আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করবো। এটা কিছু না, পানি মানে জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণে কি হয়? আমরা জানি যে জল হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেখানে তড়িৎ বিশ্লেষণ ঘটতে গেলে আমাদের ঠিক এরকম একটা সেটআপ দরকার এবং সেটা খুবই কম পরিমাণে তড়িৎ মানে বিয়োজিত হবে, যার জন্য ওটার মধ্যে আমাকে সামান্য সালফিউরিক অ্যাসিড মেশাতে হবে, ঠিক আছে? এর মধ্যে সামান্য সামান্য অ্যাসিড মিশ্রিত করা হয় এবং সেটা কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করা হয়। দেখতে পাচ্ছিস এখানে, এটা হচ্ছে মেন সেটআপটা। এর মধ্যে যে ক্যাথোড আর অ্যানোডটা ইউজ করা হয় সেখানে প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করা হয় বা গ্রাফাইট তড়িৎদ্বার ইউজ করা হয়, যেটা মেনলি নিষ্ক্রিয় তড়িৎদ্বার একটা। তাহলে আমরা কি করতে পারি? আমরা দেখব জলের তড়িৎ বিশ্লেষণে দেখ, ক্যাথোড রূপে কাকে ব্যবহার করতে হবে আমি এই সাইডে লিখে দিচ্ছি। ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে হচ্ছে, ক্যাথোড বা অ্যানোড রূপে যে কোনোকেই গ্রাফাইট বা প্লাটিনাম তড়িৎদ্বার, মেনলি প্লাটিনামকেই ব্যবহার করা হয়। মেনলি কিন্তু প্লাটিনামকে ব্যবহার করা হয়, অ্যানোড হিসাবেও তাই, অ্যানোড হিসাবে প্লাটিনাম তড়িৎদ্বার। এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে আমরা জলের সাথে সামান্য H2SO4 মেশাবো যাতে জলের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। এবার কি ঘটবে দেখো, জল আছে, বিয়োজিত হবে H+OH- এ, আর তার সাথে H2SO4 কে আমি অ্যাড করেছি, সেটাও বিয়োজিত হবে 2H+SO4 2- এ, ঠিক আছে? এইভাবে বিয়োজিত হলো। আমি কি বলেছি? ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে ক্যাটায়ন, ক্যাথোডের দিকে যাবে হচ্ছে H+ আয়ন কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোড থেকে, যেটাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি। ক্যাথোডের মধ্যে কি ঘটবে? বিজারণ বিক্রিয়া, এবং উৎপন্ন হবে হাইড্রোজেন, এবং দুখানা হাইড্রোজেন পরমাণু মিলে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস। তার মানে ক্যাথোড থেকে বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাসকে আমরা নির্গত হতে দেখবো, ঠিক আছে? এখানে ছবিটা দেখ, দেখতে পাচ্ছিস কিনা জানি না। হ্যাঁ দেখ, দেখতে পাচ্ছিস এখানে বুদবুদ আকার। এটা হচ্ছে মেনলি এই যে, এটা হচ্ছে ক্যাথোডটা, এই যে দাঁড়া কালার দিয়ে দেখি, এটা হচ্ছে ক্যাথোডটা, প্লাটিনাম একটা তড়িৎদ্বার। এখান থেকে দেখতে পাচ্ছিস যে বুদবুদ বুদবুদ আকার করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আর অ্যানোডে কি ঘটবে দেখ, অ্যানোডে এই সাইডে দেখি, অ্যানোডে কে যাবে? অ্যানোডে যাবে হচ্ছে OH- আর SO4- এর মধ্যে যে কোনো একটা। কেন? দুটোই তো যাওয়ার কথা, এই দুটোই তো অ্যানোডে যাওয়ার কথা ছিল, বাট এই দুটোর মধ্যে এখন লাগবে লড়াই, কে আগে যেতে পারে। মনে রাখবে এর জন্য আমাকে পড়তে হবে একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই আয়নগুলোর মধ্যে কার মানে ক্যাথোডের দিকে যাওয়ার প্রবণতা বা অ্যানোডের দিকে যাওয়ার প্রবণতা করার জন্য আমাদের একটা শ্রেণী রয়েছে, সেটাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক শ্রেণী। তো তার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা যেটা নির্ধারণ করে কোনটা আগে ক্যাথোডে বা কোনটা আগে অ্যানোডে মুক্ত হবে। তো দেখতে পাচ্ছিস, মনে রাখবে যত নিচের দিকে আমরা যাব তত ক্যাথোডে বা অ্যানোডে মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, তত মানে ক্যাথোডের হচ্ছে তোমার ক্যাটায়ন গুলোর ক্ষেত্রে প্রযোজ্য, আর অ্যানোডে হচ্ছে অ্যানায়ন গুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ক্যাথোডে ও অ্যানোডে মুক্ত হবার প্রবণতা, যত নিচের দিকে যাব তত কিন্তু প্রবণতা বৃদ্ধি পায়, ঠিক আছে? তো ভালো করে দেখো, এই যে SO4 2- আর OH- কোনটা নিচে রয়েছে? আমি কি বলেছি? যত নিচে যায় তত, দেখে লেখা আছে দেখতে পাচ্ছিস অ্যারোটা, যত নিচে যাবে বিজারণের প্রবণতা বৃদ্ধি ফর ক্যাটায়ন্স গুলোর ক্ষেত্রে, আর যত নিচে যাবে তত জারণের প্রবণতা বৃদ্ধি, সেটা হচ্ছে অ্যানায়ন্স গুলোর ক্ষেত্রে। জারণের প্রবণতা মানে অ্যানোডে যাওয়ার প্রবণতা, ঠিক আছে? অ্যানোডে গিয়ে জারিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তো এবারে আমরা যদি দেখি, কোথায় গেলি, আমরা যদি দেখি যে SO4 আর OH এর মধ্যে কিন্তু OH- এর জারণের প্রবণতা বেশি, জারণের প্রবণতা বেশি। তার কারণ অ্যাকর্ডিং টু তড়িৎ রাসায়নিক শ্রেণী, বা অ্যানোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি, বা অ্যানোডে মুক্ত হবার প্রবণতা বেশি। ফলে কি হবে? OH- লড়াইয়ে জিতে গিয়ে একটা ইলেকট্রন বর্জন করে OH এ পরিণত হবে। এরকম তো আর একটা OH যাচ্ছে না, এরকম 4খানা OH মিলে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস,
প্লাস জল, ঠিক আছে? এই যে অক্সিজেন গ্যাসটা আমি পেয়েছি এটাই হচ্ছে আমাদের বুদবুদ আকারে অ্যানোড থেকে উৎপন্ন হবে। এটা বুদবুদ আকারে অ্যানোড থেকে দেখতে পাচ্ছিস, দেখ অ্যানোড দিয়ে এরকম বুদবুদ আকারে উঠছে। কিন্তু দেখা যাচ্ছে দেখ হাইড্রোজেন যে পরিমাণ উৎপন্ন হচ্ছে অক্সিজেন কিন্তু সেই পরিমাণ উৎপন্ন হচ্ছে না। হাইড্রোজেন দেখ 2 ভাগ উৎপন্ন হচ্ছে, দেখ এটা সাইজে এটার গোল্লাটা আমি বড় দিয়েছি। আর অন্যদিকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে 1 ভাগ। তার কারণ হচ্ছে আমি যদি জলের সংকেতটা দেখি তো এখানেই দেখতে পাচ্ছিস হাইড্রোজেনের পরিমাণ কিন্তু বেশি, ফলে এখানে আয়তনের রেসপেক্টে হাইড্রোজেন আর অক্সিজেনের উৎপন্ন হওয়ার যে রেশিও, আয়তনের রেশিও সেটা কত 2:1 অনুপাতে উৎপন্ন হয়। হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস মানে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত, অ্যানোডে দাঁড়া অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত কত হচ্ছে, গ্যাসের আয়তনের অনুপাত। বারবার দেখো, 1000 বার লিখো, গ্যাসের আয়তনের অনুপাত কত হয় বলতো, হয় হচ্ছে 2:1। বাট ভরের অনুপাতটা কিন্তু ভরের অনুপাত এটা মেনলি কি, এটা হচ্ছে হাইড্রোজেন ইস্টু অক্সিজেনের অনুপাত বলছি কিন্তু, ঠিক আছে? বাট ভরের অনুপাতটা কিন্তু এটা হয় না। হাইড্রোজেনের ভর হচ্ছে কত 2:1 ইস্টু অক্সিজেন হচ্ছে 2:16, 2 আরে 2 না তো, আমি যদি সরি হাইড্রোজেন তো 2 পরিমাণ উৎপন্ন হয়েছে। আরে কোনটা মুছতে কোনটা মুছলাম, দাঁড়া এই সাইডে আমি বিক্রিয়া সহ দেখাচ্ছি। এটা তো H2 আর O2 রেশিও বললাম। আর ভরের অনুপাত বার করার জন্য আমাকে কি করতে হবে, আমাদের H2O যদি বিয়োজিত হয় মানে যদি উৎপন্ন হয় সেখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, হাইড্রোজেন গ্যাস 2 পরিমাণ উৎপন্ন হচ্ছে আর অক্সিজেন গ্যাস এটা হচ্ছে আমাদের বিক্রিয়াটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিক্রিয়া যে জল বিয়োজিত হয়ে হাইড্রোজেন আর অক্সিজেন এইভাবে উৎপন্ন হচ্ছে। তো এর ভরের রেশিও করলে হয় 2:2 মানে 2:2:1 আর 2:16, 2 দিয়ে কাটলে 2 দিয়ে 8 মানে 1:8 হচ্ছে আমাদের ভরের রেশিওটা হয়, ঠিক আছে? আমি এই সাইডে করে দেখালাম যে ভরের রেশিওটা হয় 1:8 আর আয়তনের অনুপাত হয় হচ্ছে 2:1, দুটো কিন্তু ডিফারেন্ট আলাদা হয়, ঠিক আছে? তাহলে আমরা জলের তড়িৎ বিশ্লেষণ আরামসে দেখতে পাচ্ছি। এরপরে আমরা NaCl এর তড়িৎ বিশ্লেষণ অলরেডি দেখে নিয়েছি যে NaCl এর তড়িৎ বিশ্লেষণে আমাদের কি হয়, Na+ আর Cl- আয়ন উৎপন্ন হয়, ক্যাথোডের দিকে Na+ আয়নগুলো যায় এবং এখানে উৎপন্ন হয় সোডিয়াম ধাতু ইলেকট্রন গ্রহণ করে বা ক্যাথোডে বিজারণ পদ্ধতির মাধ্যমে। আর অন্যদিকে Cl- আয়নগুলো অ্যানোডের দিকে যায়, সেখান থেকে ক্লোরিন ইলেকট্রন বর্জন করে Cl- ইলেকট্রন বর্জন করে ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হয়। তো এটা হচ্ছে আমাদের NaCl এর গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ। এবার তোকে যদি বলে যে জলে দ্রবীভূত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করে দেখাও, কি হবে? তোকে বললো যে NaCl এর দ্রবণ NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কি হবে, জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। अब क्या होगा, দেখ NaCl এর মধ্যে, তার মানে আমরা কি বলছি এখানে, তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করব, তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করব কি NaCl প্লাস জল, রাইট? কারণ জলীয় দ্রবণ বলেছে তাহলে দুটো জিনিস ব্যবহার করতে হবে, তাহলে কি ঘরে ভাঙবে দেখো, NaCl-টা এই সাইডে লিখি আমি, NaCl বিয়োজিত হয়ে Na+ আর Cl- উৎপন্ন হবে আর জল বিয়োজিত হয়ে H+ আর OH- উৎপন্ন হবে। अब ক্যাথোডে অ্যানোডে কি বিক্রিয়া হবে সেটা দেখে নি। ক্যাথোডে কি হবে দেখো, Na+, ভালো করে খেয়াল কর, Na+ ও যাওয়ার চেষ্টা করবে, H+ ও যাওয়ার চেষ্টা করবে, এই দুটোর মধ্যেই কিন্তু ক্যাথোডে যাওয়ার জন্য মারপিট লাগবে। এই মারপিটে জিতবে কে বাবা, এইসব এখন বলাই যাবে না ভোটের সময়, উরে বাপ রে নো পলিটিক্যাল জোকস। আচ্ছা, তো আমি তার জন্য ব্যবহার করব হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। ভালো করে দেখ কি বলেছি, যত নিচের দিকে যাবে তত ক্যাথোডে যাওয়ার প্রবণতা বা বিজারিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তো Na আর হাইড্রোজেন দুটোকে কম্পেয়ার করে দেখো কোনটা নিচে আছে, অফকোর্স হাইড্রোজেন নিচে আছে, মানে কে যাবে আগে, হাইড্রোজেন জিতে যাবে। ফলে এখানে কি হবে, কোথায় গেলি,
হাইড্রোজেন লড়াইতে জিতে গেল, কারণ কি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে Na+ আর H+ এর মধ্যে H+ এর বিজারিত হওয়ার প্রবণতা বেশি, ফলে ও ইলেকট্রন গ্রহণ করলে হাইড্রোজেন হবে, হাইড্রোজেন দুটো মিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আর অন্যদিকে অ্যানোডে যাবে কারা? অ্যানোডে যাওয়ার জন্য লাফাবে হচ্ছে দুজন। অ্যানোডে দেখ Cl- আর OH-, এবারও আমি তড়িৎ রাসায়নিক শ্রেণী দেখবো যে OH- কিন্তু নিচে, দেখবি OH- কিন্তু নিচে অবস্থিত Cl এর থেকে, তাহলে ও ইলেকট্রন বর্জন করে OH হবে, এরকম 4খানা OH মিলে অক্সিজেন এবং জল উৎপন্ন করবে। তো এই যে আমরা তাহলে কোন কোন জিনিসকে ক্যাথোড আর অ্যানোডে পাচ্ছি? হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসকে পাচ্ছি। তাহলে ভাব, আমরা NaCl এর দ্রবণ বা লঘু দ্রবণ, এখানে কিন্তু জলীয় দ্রবণ না হয়ে লঘু দ্রবণ বলতে পারে, তখন কি হবে দেখছি সেখানে কিন্তু সোডিয়াম আর ক্লোরিন উৎপন্ন হচ্ছে না, সেখানে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে অ্যাকর্ডিং টু তড়িৎ রাসায়নিক শ্রেণী। ঠিক আছে, এইটা কেন হলো তার কারণ হচ্ছে, কেন ক্যাথোডে H+ যাচ্ছে আমি লিখে দিচ্ছি, কারণ H+ এর Na+ অপেক্ষা বিজারিত হওয়ার প্রবণতা বেশি, তাই জন্য ও জিতে গেল। আর একই ঘটনা হচ্ছে OH এর ক্ষেত্রে, তাহলে এখানে আমরা H আর অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসকে পেয়ে থাকি। তাহলে আশা করি বোঝা গেছে। এরপরে আরেক, তাহলে এই যে শ্রেণীটাকে কিন্তু ভালো করে মুখস্থ করবে, না হলে কিন্তু কোনটা আগে যাবে, কোনটা কি রাসায়নিক বিক্রিয়া করবে, নাহলে কিন্তু বুঝতে প্রচন্ড অসুবিধা হবে। তো ভালো করে দেখে নাও, আর নোটসটা তো পেয়েই যাবে, তো কোনো অসুবিধাই নেই। এরপরে আমাদের আসছে হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু একদম ধিকচু, একদম ধিকচু, ঠিক আছে, প্রচন্ড ইম্পর্টেন্ট CuSO4 এর তড়িৎ বিশ্লেষণ। তো এখানে আমাদের একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে নিতে হবে, তো কাকে নেব? CuSO4 এর দ্রবণকে নেব, ঠিক আছে, জলীয় দ্রবণকে নিতে পারো। তড়িৎ বিশ্লেষ্য রূপে আমরা নিচ্ছি কপার সালফেটের দ্রবণ। ওকে, ঠিক আছে, ভালো কথা। তো কপার সালফেটের দ্রবণ মানে হচ্ছে CuSO4 প্লাস H2O। তাহলে CuSO4টা প্রথম কথা ভাঙবে, স্বাভাবিক কথা। CuSO4 বিয়োজিত হবে Cu2 প্লাস, আর SO4 2- উৎপন্ন হবে, আর অন্যদিকে জল আছে, জলটাও H+ আর OH- উৎপন্ন করবে। এইভাবেই আয়নে বিশ্লিষ্ট হলো, ভালো কথা। এবার ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাটায়ন বলতে এখানে কে কে আছে? কপার আছে আর হাইড্রোজেন রয়েছে, এই দুজনের মধ্যে। আচ্ছা, তড়িৎ, এখানে আরেকটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, তড়িৎদ্বার রূপে কি ব্যবহার হচ্ছে, এই হচ্ছে মেনলি ছবিটা, ঠিক আছে। এখানে হচ্ছে তড়িৎদ্বার রূপে ব্যবহার হয়, এটা তো কি, এটা দেখ পজিটিভের সাথে যুক্ত, মানে অ্যানোড, এটা অ্যানোড। অ্যানোড রূপে ইউজ করা হয় বিশুদ্ধ কপার দণ্ড, আর ক্যাথোড রূপে ব্যবহার করা হয় কপার দণ্ড। দেখ এখানে লেখাই আছে, ক্যাথোড রূপে কপার দণ্ডকে ব্যবহার করা হয়, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, যেটাকে আমি কি ব্যবহার করছি? কপার দণ্ডকেই ব্যবহার করছি, ঠিক আছে। অ্যানোডেও কপার, ক্যাথোডেও কপার, দুটোকেই কপার দণ্ডকে ব্যবহার করছি। এবার কি হবে দেখো, এই দুটোর মধ্যে কে জিতবে বলো তো? তড়িৎ রাসায়নিক শ্রেণী দেখবো, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখবো কার মধ্যে কপার আর হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন আর এই যে কপার, এই দুটোর মধ্যে কে নিচে আছে? কপার নিচে আছে। সো কে আগে যাবে? অফকোর্স কপার আগে যাবে। তাহলে কপার কোন দিকে গেল? কপার গুলো ক্যাথোডের দিকে প্রবাহিত হলো, হাইড্রোজেন হেরে গেল। তাহলে কপার গুলো, এটা লেখাই আছে, ক্যাথোডের মধ্যে কে যাচ্ছে? কপার 2+ আয়ন, যেটা দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু রূপে ক্যাথোডের ওপর এসে জমা হতে শুরু করে। ঠিক আছে, দেখতে পাচ্ছিস যে কপারের বাদামি কালারের জন্য আস্তে আস্তে ক্যাথোডটা কিরকম ভাবে মোটা হচ্ছে, দেখ লেখা আছে যে ক্যাথোডের উপরে কি জমা হচ্ছে? কপার জমা। আচ্ছা, ক্যাথোড তো এটাই বাবা, এখানে এক সেকেন্ড, ঋণাত্মক ক্যাথোড, হ্যাঁ ঠিকই তো আছে, এটা এটা পজিটিভ। এই ডায়াগ্রামটা তো আছে একটু গন্ডগোলের, ঠিক আছে, এই ডায়াগ্রামটা গন্ডগোলের আছে। এইটা হচ্ছে আহ হুম, ঠিকই আছে, ক্যাথোডের ওপরে কপার এসে জমা হচ্ছে,
এই ডায়াগ্রামটা না পুরো উল্টো আছে, আমি এঁকে দিচ্ছি, এইখানে তো ডায়াগ্রাম ঠিক নাই। আমি কপার সালফেটের ডায়াগ্রামটা এখানে আঁকছি। এই হচ্ছে জিনিস, এটা হচ্ছে আমাদের দুটো তড়িৎদ্বার, ঠিক আছে? দুটো তড়িৎদ্বারকে এখানে হচ্ছে নেগেটিভ আর পজিটিভ এটা আঁকলাম। তার মানে এটাই বুঝতে পারছিস ব্যাটারির পজিটিভের সাথে যুক্ত মানে এটা অ্যানোড, ঠিক আছে? আর এটা হচ্ছে নেগেটিভের সাথে যুক্ত মানে ক্যাথোড। ওইখানে না ডায়াগ্রামটা ঠিক ছিল না, নেট থেকে নেওয়া তো। তো কি বললাম, তড়িৎ বিশ্লেষ্য রূপে এখানটা ব্যবহার হচ্ছে আমাদের, এখানে ব্যবহার করা হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ। তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হচ্ছে কি CuSO4 প্লাস জল। তাহলে এটা বিয়োজিত হচ্ছে CuSO4 বিয়োজিত হচ্ছে Cu2 প্লাস আর SO4 2 মাইনাসে, আর জল বিয়োজিত হচ্ছে H প্লাস আর OH মাইনাসে। তাহলে ক্যাথোডে কে যাচ্ছে? ক্যাথোডে যাচ্ছে কপার 2 প্লাস আয়নটা, ঠিক আছে? কপার 2 প্লাস আয়ন ও দুটো ইলেকট্রন গ্রহণ করছে ক্যাথোড থেকে, কপার ধাতু রূপে জমা হচ্ছে। ধাতু রূপে কোথায় জমা হয়? ক্যাথোডে জমা হয়, ঠিক আছে? ওকে। আর অ্যানোডে কে যাবে? দেখ অ্যানোডে, এটা যে অ্যানোড, এটার মধ্যে কে কে আছে? এটার মধ্যে আছে হচ্ছে Cu2 প্লাস আয়ন আর SO4 2 মাইনাস আয়ন, এছাড়াও H প্লাস আয়ন আর OH মাইনাস আয়ন, এগুলো সব এই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে ঘুরে চলেছে, ঠিক আছে? এবার আমাকে বল, এই SO4 2 মাইনাস আর OH মাইনাস দুজনেই কিন্তু অ্যানোডের দিকে যাওয়ার প্রবণতা দেখাবে, এদিকে যাওয়ার চেষ্টা করবে ও এদিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু দেখা যায় অ্যানোডে যাওয়ার আগেই, আবারও বলছি, SO4 আর OH মাইনাস দুজনেই তো অ্যানায়ন, অ্যানোডের দিকে যাবে। অ্যানোডে যাওয়ার আগেই অ্যানোডটাও কি দিয়ে তৈরি করা হয়েছে? কপার দণ্ড দিয়ে তৈরি করা হয়েছে। অ্যানোডটাও কিন্তু কপার দণ্ড দিয়ে তৈরি হয়েছে আর ক্যাথোডটাও কপার দণ্ড দিয়ে তৈরি হয়েছে। কিন্তু দেখা যায় অ্যানোডে মানে SO4 আর OH যাওয়ার আগেই অ্যানোড থেকে কপার দুটো ইলেকট্রন বর্জন করে দ্রবণে বেরিয়ে আসে। এই জিনিসটা অদ্ভুত রূপে এখানে দেখা যায়। এখানে এই যে তড়িৎদ্বারগুলো ক্যাথোড এবং অ্যানোড দুটোই কিন্তু সক্রিয় তড়িৎদ্বার, কারণ এরা রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করে। তো এখানে তড়িৎদ্বারগুলো, তড়িৎদ্বার মানে ক্যাথোড, যেটাকে আমি কপার দণ্ডক রূপে ব্যবহার করছি, ক্যাথোড হচ্ছে কপার দণ্ড আর অ্যানোড হচ্ছেও কপার দণ্ড, এরা দুজনেই হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার যারা রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করে। কিভাবে করছে? আমি কি বললাম, এই অ্যানোড থেকে কপার সুন্দর করে আবার বিক্রিয়া মানে মানে দুটো ইলেকট্রন বর্জন করে এই দ্রবণের মধ্যে বেরিয়ে আসে। ফলে অ্যানোড থেকে কি বললাম, অ্যানোড থেকে কপার ধাতুটা দুটো ইলেকট্রন বর্জন করে কপার 2 প্লাস আয়ন রূপে এখান থেকে বেরিয়ে আসতে শুরু করে। এই যে এখান থেকে ক্রমাগত কপার 2 প্লাস আয়ন বেরিয়ে যাচ্ছে, এইভাবে বেরিয়ে আসছে কপার 2 প্লাস, যেটা না এখানে একটু ভুল ছিল, ডায়াগ্রামে না দুটো উল্টো রাখা আছে। কি উল্টো আছে? মেনলি এখানে এই যে ব্যাটারির কানেকশনটা এটা ভুল আছে, এটাকে যদি আমি লম্বা করে দিই, ডায়াগ্রামটা শুধু উল্টো করে দিয়েছি একটু ভুলভাল করে, এটা তো পজিটিভ ছিল, এটাকে তুমি নেগেটিভ করে এইটাকে পজিটিভ করে দাও, এটাকে লম্বা দণ্ড করে দাও, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমি, ঠিক আছে, এইটাকে বলতে পারবো, এই লম্বা দণ্ড মানে পজিটিভ, ফলে এইটাকে বলতে পারবো অ্যানোড আর এইটাকে বলতে পারবো আমি ক্যাথোড। এটা নেগেটিভের সাথে যুক্ত, ক্যাথোড সবসময় কিসের সাথে যুক্ত হয়? নেগেটিভের সাথে, এইটাকে ক্যাথোড বলতে পারবো। ফলে এই জায়গায় এবারে ঠিক লাগছে, এইখানটায় কপার এসে জমা হচ্ছে, জাস্ট ব্যাটারির কানেকশনটা এখানে মেনলি একটু উল্টো ছিল। আর কি দেখো, আমি বারবার বলছি কপার আয়নগুলো অ্যানোড থেকে ক্রমাগত বেরিয়ে আসছে, এইটা লেখা আছে কপার দণ্ডটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, তাহলে ক্রমাগত
লালটে গেছে কেন গো? আর কি করা যাবে, খেয়ে গেছি ওটা খেয়ে তো গেছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে আস্তে আস্তে কপার আয়নগুলো ক্রমাগত অ্যানোড থেকে বেরিয়ে আসতে শুরু করে। মানে সালফেট বা OH মাইনাস যাবার আগেই ও কিন্তু ক্রমাগত অ্যানোড থেকে বেরিয়ে আসে। কিভাবে দেখ লেখা আছে অ্যানোড থেকে, দেখ এই রিয়াকশন ফিয়াকশন সব ঠিক দিয়েছে, এই ব্যাটারি কানেকশনটাই উল্টো করে দিয়েছে, কি আর করা যাবে, যাই হোক। তো অ্যানোডে গিয়ে কি হয়, অ্যানোডে কপার দুটো ইলেকট্রন বর্জন করে কপার 2+ রূপে অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। দেখতে পাচ্ছিস অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়, যার জন্য দেখ এখানটা খেয়ে গেছে। এইমাত্র প্রিয়ম স্যার সেটা দেখে বলে গেল যে এই দেখো আস্তে আস্তে অ্যানোড গুলো এরকম দেখ এরকম আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকছে। আর ক্রমাগত সেই কপার আয়নটা, কপার 2+ আয়নটা ক্যাথোডের দিকে অ্যাট্রাক্টেড হয়ে ক্যাথোডটাকে আস্তে আস্তে মোটা করতে শুরু করছে। ক্যাথোডটা আস্তে আস্তে দেখ কিরকম জমা হয়ে মোটা হয়ে যাচ্ছে, কপার আয়নগুলো এরকম বাদামি রূপে জমা হয়ে যাচ্ছে। আর অ্যানোডটা আস্তে আস্তে এরকম একটা খাবলা 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 হতে থাকছে, মানে হচ্ছে এখান থেকে ক্রমাগত কপার বেরিয়ে আসছে, ফলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই জিনিসটা হয় হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। তাহলে আবারও বলছি, এখানে আমি লিখে নিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি যে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথোড মোটা হয়। ঠিক আছে, আর জিজ্ঞাসা করে তাহলে কি এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কপার আয়নের বা সালফেট আয়নের গাঢ়ত্ব কমে যাবে? অ্যান্সার হবে না। কপার সালফেটের গাঢ়ত্ব তড়িৎ বিশ্লেষণে অপরিবর্তিত থাকে। তাহলে কি লিখবো, মনে রাখবে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে, এই সাইডে লিখে রাখছি, তড়িৎ বিশ্লেষ্যে পদার্থে TuSO4 এর গাঢ়ত্ব সর্বদা অপরিবর্তিত থাকে। কেন বলতো, কেন অপরিবর্তিত থাকছে? কারণ ক্রমাগত কপার তো বেরিয়ে আসছে, ঠিক আছে, এখান থেকে ক্রমাগত কপার 2+ বেরোচ্ছে, আর এইখানে গিয়ে কপার 2+ জুড়ে যাচ্ছে, ক্যাথোডে গিয়ে জুড়ে যাচ্ছে, অ্যানোড থেকে বেরোচ্ছে ক্যাথোডে চলে যাচ্ছে, অ্যানোড থেকে বেরোচ্ছে ক্যাথোডে চলে যাচ্ছে। তার মানে এই যে এই দ্রবণটার মধ্যে কিন্তু কপার আয়নের গাঢ়ত্ব বা সালফেট আয়নের গাঢ়ত্ব কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ ক্রমাগত কপার তো বেরোচ্ছে, কপার ক্রমাগত বেরোচ্ছে। এইভাবে ভাবতে পারিস যে এখান থেকে এরকম ভাবে কেস হচ্ছে যে এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোডের মধ্যে ধরে এটা তো কপার সালফেট ছিল, এখানে কপার সালফেট ছিল, ঠিক আছে, কপার সালফেটটা ভেঙে গেল Cu2+ আর SO4 2-, কপারসটা এদিকে ক্যাথোডে গিয়ে চলে গেল। যেই না চলে গেল সালফেটটা একা হয়ে যাচ্ছে, সালফেট বলছে যে না আমি একা থাকবো না, আমাকে আমি সিঙ্গেল থাকতে সব একদমই পারি না, একদম আমাকে সিঙ্গেল রাখা যাবে না, আমাকে সাথে সাথে মিঙ্গেল করতে হবে। শুধু মিঙ্গেল করার জন্য এখান থেকে কপার ছুটে বেরিয়ে এলো, কপার 2+ ছুটে বেরিয়ে এসে সালফেটকে মিঙ্গেল করে দিক, আবার পুনরায় কপার সালফেট তৈরি করলো। সেই কপার সালফেট কন্টিনিউয়াস ব্যাটারির তো আমি কানেকশন দিয়েই চলেছি, ব্যাটারির থেকে মানে আমি সবসময় কারেন্ট পাঠাচ্ছি, ফলে কপার সালফেট আবার ভেঙে গেল Cu2+ SO4 2-, কপারটা চলে গেল ক্যাথোডে, সালফেট পুনরায় একা হয়ে গেল। যেই ওকে একা দেখলো কপারের মন গলে গেল যে না আমাকে সালফেটকে মিঙ্গেল করতে হবে, আবার আরেকটা কপার এখান থেকে বেরিয়ে আসলো। যেই কপার বেরিয়ে আসলো সাথে সাথে আবার কপার সালফেট আবার তৈরি হলো, সেটা আবার বিয়োজিত হয়ে কপার আর সালফেট তৈরি করলো, কপারটা এদিকে চলে গেল। এরকম ভাবে ক্রমাগত কপার কিন্তু বেরিয়ে আসতে থাকছে, কপার সালফেট তৈরি করছে, বিয়োজিত হচ্ছে, কপারগুলো চলে আসছে, ফলে কোনো মুহূর্তেই কপার সালফেটের গাঢ়ত্ব কিন্তু এইখানে শেষ হবে না, অপরিবর্তিত থাকবে। এবার হ্যাঁ, একটা সার্টেন লিমিট পর্যন্ত এই অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হতে পারে, তারপরে তড়িৎ বিশ্লেষণটা বন্ধ হয়ে যাবে আপনা আপনি, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। আশা করি ক্লিয়ার, আমার মনে হচ্ছে পুরোটাই ক্লিয়ার হয়েছে, আশা করি কোনো অসুবিধা হবে না। শুধু মনে রাখবে এখানে এই যে তড়িৎদ্বার দুটোকে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সক্রিয় তড়িৎদ্বার। এখানে সক্রিয় তড়িৎদ্বারের বদলে আমি যদি নিষ্ক্রিয় তড়িৎদ্বার লাইক প্লাটিনামকে ব্যবহার করতাম তাহলেই কিন্তু এই জিনিসটা ঘটতো না, তাহলেই কিন্তু এখানে অ্যানোডের ক্ষয়প্রাপ্ত হওয়ার জায়গা কিন্তু আর থাকতো না। এবং দেখা যেত যে যদি আমি প্লাটিনাম তড়িৎদ্বারকে এখানে বা নিষ্ক্রিয় যে কোনো তড়িৎদ্বারকে ব্যবহার করতাম তখন কিন্তু দেখা যেত যে কপার সালফেটের যে গাঢ়ত্বের পরিবর্তন ঘটতো, আস্তে আস্তে সেই কপার সালফেটের দ্রবণটা কম গাঢ় হতে থাকতো এবং আস্তে আস্তে ওটা কালার চেঞ্জ হয়ে হালকা নীল বর্ণে পরিণত হতো। নরমালি কপার সালফেট হচ্ছে গাঢ় নীল বর্ণ, দেখতেই পাচ্ছিস, এবং সেটা যদি আমি
কোনো নিষ্ক্রিয় তড়িৎদ্বারকে ব্যবহার করতাম, যেমন প্লাটিনামকে বা কোনো গ্রাফাইট দণ্ডকে ব্যবহার করতাম, তখন দেখা যেত এই যে গাঢ় নীল বর্ণটা আস্তে আস্তে হালকা নীল বর্ণে পরিণত হতো এবং সেই দ্রবণটা আস্তে আস্তে আম্লিক হয়ে যেত। তো ওর মধ্যে একটা আম্লিকতা দেখা যেত। আর সেক্ষেত্রে কিন্তু এরকম যে অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেই জিনিসটা কিন্তু যদি নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করতাম সেই জিনিসটা কিন্তু সেখানে আর হতো না। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এরপরে আমরা এই তড়িৎ বিশ্লেষণকে কোথায় কোথায় ব্যবহার করব? আমাদের দৈনন্দিন লাইফে আমরা ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে, এবার সব ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। যেরকম খুব তীব্র বা সক্রিয় ধাতু যেমন পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এই টাইপের ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণকে ব্যবহার করি। আর মানে খুব তীব্র সক্রিয় ধাতু বা তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুকে মানে নিষ্কাশনের জন্য আমরা ব্যবহার করব। এছাড়া হচ্ছে তড়িৎ বিশোধন, মানে ধর মাটি থেকে আকরিক পাওয়া যাচ্ছে, সেই আকরিকের মধ্যে অনেক নোংরা পাতি থাকে, ঠিক আছে? ধর একটা অবিশুদ্ধ কপার দণ্ড, সেটার মধ্যে খুব নোংরা রয়েছে, সেই নোংরাগুলোকে মানে বাইরে রেখে শুধু পিওর কপারকে নিষ্কাশন করার জন্য বা পিওর কপারটাকে বিশোধন করার জন্য আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষণকে ব্যবহার করি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইলেকট্রোপ্লেটিং, অর্থাৎ কোনো কম সক্রিয় ধাতুকে প্রলেপ দেওয়া একটা বেশি সক্রিয় ধাতুর ওপরে। যেমন তুই বলতে পারিস যে এই যে মানে গোল্ডের প্রলেপ দেয় না, বলে যে শ্রীহরির গয়না, ঠিক আছে? এখানে গোল্ড প্লেটেড গয়না থাকে সেখানে। তো তারপরে রূপোর ওপরে কোনো সোনার জল করা হয়, সোনার প্রলেপ দেওয়া হয় যাতে দেখতে সুন্দর হয়। তারপরে দেখবি লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যেটাকে আমরা গ্যালভানাইজেশন প্রসেস বলি। এই যে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া হয় এবং যেটা দেওয়া হলে কি সুবিধা হয়, ওই ধাতুটার লংজিভিটি অনেক বৃদ্ধি পায়, অনেক বেশি দিন ওটা ক্ষয়প্রাপ্ত হয় না, ঠিক আছে? মরচে পড়ে না ওর মধ্যে, দেখতে সৌন্দর্য বৃদ্ধি পায়, কাঠিন্যতা বৃদ্ধি পায়। এইসবের কারণে আমরা কিন্তু তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং করে থাকি এবং সেটাও হয় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতির দ্বারা। ঠিক আছে? তো প্রথমেই দেখতে পাচ্ছিস ধাতুর বিশোধন বা রিফাইনিং অফ মেটাল, যেখানে আমরা প্রায় 99.9% খাঁটি ধাতুকে পেয়ে থাকি। অ্যান্ড দেন ধাতু নিষ্কাশন, যে যার খুব অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ তড়িৎ লেপন, একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ। দেখবি আমাদের যে বাড়ির যে কলগুলো হয় সেগুলো খুব শাইনি টাইপের হয়ে থাকে, ঠিক আছে? তো এই শাইনি নেচারের কারণটা হচ্ছে আমাদের লোহার কলের উপরে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া থাকে, তার জন্য সেটা ক্ষয়প্রাপ্তও হয় না, মরচেও পড়ে না এবং দেখতে খুব সুন্দর লাগে। তো এগুলো হচ্ছে তড়িৎ লেপনের কারণে হয়ে থাকে। তো প্রথমেই আমরা পড়বো হচ্ছে ধাতুর বিশোধন। তো কপার ধাতুর বিশোধনটা পুরো সেম অ্যাজ কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, পুরো সেম। তো তার জন্য আমাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে নিতে হবে কপার সালফেটের দ্রবণ, সেম জিনিস। এটা হচ্ছে আমরা প্রথমেই ব্যবহার করব কপার ধাতুর বিশোধন প্রক্রিয়া। তো আমি এখানটায় ছবি দিয়ে এঁকেছি, এটা হচ্ছে কপার ধাতুর বিশোধন প্রক্রিয়া, যেখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করতে হবে, তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে কপার সালফেটের দ্রবণ। বিশোধন মানে হচ্ছে তুই ধর তোর কাছে একটা কপারের দণ্ড রয়েছে যার মধ্যে অনেক নোংরা আছে, যেখানে ধর ওই কপার দণ্ডটার মধ্যে মানে পুরো একটা মাটির থেকে তুলে নিয়েছিস কপারের একটা চাই, তো সেই চাইয়ের মধ্যে অনেক নোংরা মিশে আছে, সেটার মধ্যে কোনো বালি নোংরা অন্য কিছু আছে, তাছাড়া অনেক অন্যান্য মেটালস লাইক আয়রন, তারপরে দামি দামি মেটালসও থাকতে পারে সেখানে, গোল্ড, সিলভার, প্লাটিনাম, বা ওখানে আয়রন ছাড়াও জিঙ্ক এক্সেট্রা ছোট ছোট নর্মাল যে অতটাও দামি ধাতু না যেগুলো, সেই ধাতুগুলো মিশে রয়েছে। কিন্তু আমি তো চাই শুধু কপার ধাতুটাকে, তাহলে তার জন্য আমাকে বিশোধন প্রক্রিয়া করতে হবে। তাই জন্য আমাকে ক্যাথোড এবং অ্যানোড রূপে ব্যবহার করতে হবে কাকে? দেখো, ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে বিশুদ্ধ কপার দণ্ড, আর অ্যানোড রূপে ব্যবহার করতে হবে অবিশুদ্ধ কপার দণ্ড, মানে যেটা আমি মাটির তলা থেকে পেয়েছি, অবিশুদ্ধ কপার দণ্ড মানে যেটা হচ্ছে নোংরা মিশানো। ঠিক আছে? এবার আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তো বুঝলামই, এটার ব্যবহার করব। তো এই কপার সালফেটটা স্বাভাবিকভাবে বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে Cu2 প্লাস SO4 2 উৎপন্ন করবে। ঠিক আছে? তো আর তো বুঝতেই পারছিস, আর H2O-টাও বিয়োজিত হবে, H প্লাস OH মাইনাস উৎপন্ন করবে। এবার ক্যাথোডে কে যাবে? পুরো সেম প্রসেস, আর কিচ্ছু আলাদা নয়। ক্যাথোডে কপার 2+ আয়ন যাবে, H+ আয়ন তো হেরে যাবে কারণ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপার নিচে অবস্থান করছে, তো সেটা দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুরূপে কোথায় জমা হবে? কপার ধাতুরূপে জমা হবে ক্যাথোডে। ঠিক আছে? ক্যাথোডে জমা হতে থাকবে। এবার অ্যানোডটায় তো কি আছে? অ্যানোডটায় কিন্তু নোংরা মিশে আছে, কপারও রয়েছে, কপার ছাড়াও এর মধ্যে অনেক নোংরা আছে, যেমন সেখানে আয়রন থাকতে পারে, সেখানে গোল্ড থাকতে পারে, সেখানে সিলভার থাকতে পারে, জিঙ্ক থাকতে পারে, প্লাটিনাম থাকতে পারে, ইত্যাদি অনেক কি আছে? অশুদ্ধি আছে। এগুলো কি? এরা হচ্ছে অশুদ্ধি।
কিন্তু কপারটা তো আমার মেন দরকার। তো কি হয়, আমরা তো আমি জানি যে কি হয়, যখনই সালফেটটা একা হয়ে যায়, যখনই সালফেট একা হয়ে যায়, ওর একাকিত্ব এই অ্যানোডটার মধ্যে থাকা ক্যাথোডরা সহ্য করতে পারে না। যখনই দেখবে যে, দেখবি এটা হয়, মানে যখনই কোনো ধর মেয়ের ব্রেকআপ হয়ে গেছে, সে যদি একটা ব্রেকআপ আলা স্ট্যাটাস দেয় যে খুব মন খারাপ বা এরকম কিছু, সাথে সাথে চ্যাট বক্সে থাকা বা তার স্ট্যাটাস চেক করা, ফেসবুকে হোক, ইনস্টাতে হোক, দুনিয়ায় যত মানে কার্যহীন যে সমস্ত বান্দারা রয়েছে, তারা সাথে সাথেই মেসেজ করতে শুরু করে দেবে। ঠিক আছে? এটা হচ্ছে মানে একটা মানে ইউনিভার্সাল প্রসেস বলতে পারিস, যে যখনই কেউ একটা, তার মন খারাপ হতেই পারে, তার মন খারাপ হলো এমনি একটা স্ট্যাটাস দিছে, সাথে সাথে কিছু আছে পাবলিক, তারা কি করবে, কি হয়েছে, কি হয়েছে সোনা, তোমার কেন এত মন খারাপ? হ্যাঁ, কোনো কাজ নাই, হয়তো কারোর তার সাথে কোনো রকমের কোনো কথাই আলাপই নাই, তাও সাথে সাথে ওই যে মেসেজ করাটা তাদের ইউনিভার্সাল ধর্ম। ওই যে ওর একাকিত্ব বা ওর দুঃখ সহ্য করতে পারছেন, এখানেও তাই। এখানে এই যে অ্যানোডের মধ্যে যে কপার গুলো আছে না, সে এতটাই মানে দিলদার যে সালফেটের একাকিত্ব সে সহ্য করতে পারে না, ও সাথে সাথে এখান থেকে বেরিয়ে আসে কপার 2+ আয়ন রূপে। কি বললাম, বুঝে গেছো? তাহলে এখানে সেম জিনিসটা দেখা যাবে অ্যানোডে। তাহলে কি হবে, অ্যানোডে কপার দুটো ইলেকট্রন বর্জন করে কপার 2+ রূপে নির্গত হবে, দ্রবণে বেরিয়ে আসবে। এটা কি হয়, এটা দ্রবণে অ্যানোড থেকে বেরিয়ে আসে, বেরিয়ে আসে। কি বললাম, বোঝা গেছে? তাহলে ভাব, অ্যানোডের মধ্যে অনেক নোংরা পাতি আছে, তো এই সমস্ত ধাতুগুলো অ্যানোডে প্রেজেন্ট রয়েছে, বাট কপারটাও রয়েছে। তাহলে কপারগুলোই একমাত্র কিন্তু অ্যানোড থেকে বেরিয়ে আসছে। ওকে, এবং অ্যানোড থেকে বেরিয়ে এসে কি হবে, আমি কি বলেছি, সাথে সাথে ও ক্যাথোডের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যাবে এবং ক্যাথোডে সোজা চলে যাবে, গিয়ে সেম ভাবে ক্যাথোডে গিয়ে জমা হতে শুরু করবে। তার মানে ভাব, অ্যানোডে যত কপার আছে, সব কপারগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এবং সেটা কোথায় চলে যাচ্ছে, অ্যানোডে গিয়ে যুক্ত হচ্ছে। সেটা গিয়ে, সরি ভুল বললাম, ক্যাথোডে গিয়ে যুক্ত হচ্ছে। অ্যানোড থেকে বেরোচ্ছে, ক্যাথোডে যাচ্ছে, অ্যানোড থেকে বেরোচ্ছে, ক্যাথোডে যাচ্ছে। তাহলে ভাব, অ্যানোডের মধ্যে যে নোংরা জিনিসগুলো ছিল, যার মধ্যে ভারী ধাতু, যেগুলো ভারী যে ধাতুগুলো, যেমন Au মানে গোল্ড, সিলভার, প্লাটিনাম, এগুলো হচ্ছে ভারী ধাতু। এই ভারী ধাতুগুলো গ্র্যাভিটির টানে নিচের দিকে পড়তে থাকে এবং দেখ, অ্যানোডের নিচে কাদা রূপে জমা হতে থাকে। এটাকে বলা হয় অ্যানোড মাড। অ্যানোড মাড। যে ভারী ধাতুগুলো রয়েছে, সেই ভারী ধাতুগুলোর মধ্যে কারা কারা পড়ে, পড়ে হচ্ছে সিলভার, গোল্ড, প্লাটিনাম, দামি দামি ধাতু, সেগুলো অ্যানোড মাড রূপে নিচে জমা হতে থাকে নোংরা হয়ে। ঠিক আছে, এবং সেখান থেকে আমরা কিন্তু এই ভারী ভারী ধাতু অর্থাৎ দামি দামি ধাতুগুলোকে পেয়ে থাকি। আর কি হচ্ছে, কপারগুলো ক্রমাগত বেরোচ্ছে, ক্যাথোডে গিয়ে যোগ হচ্ছে, ক্রমাগত বেরোচ্ছে, ক্যাথোডে গিয়ে যোগ হচ্ছে। আস্তে আস্তে কি হচ্ছে, কপার বা এই যে অ্যানোডের দণ্ডটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে এবং একটা টাইম পর যত পুরো যখন কপারগুলো বেরিয়ে গিয়ে এইখানে গিয়ে অ্যাড হয়ে যায়, এখানে আস্তে কপারগুলো কি হয়ে যাচ্ছে, এই জায়গাটায় এসে যুক্ত হতে থাকে। আস্তে আস্তে ক্যাথোডটা কি হয়ে যায়, মোটা হতে শুরু করে, ক্যাথোডের মধ্যে সমস্ত কপার ধাতুগুলো জমা হয় এবং মোটা হতে শুরু করে, এবং আজ বুঝতেই পারছিস যে প্রায় এখান থেকে মনে রাখবে 99.9% বিশুদ্ধ কপার পাওয়া যায়। ঠিক আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে এইভাবে আমরা কপার এর কপার মানে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ দ্বারা আমরা কিন্তু কপারের বিশোধন করতে পারি। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কপারের বিশোধন হয়ে গেল। এছাড়া আমরা কিন্তু আরেকটা কি করতে পারি, আমরা করতে পারি ধাতু নিষ্কাশন। আমরা এটা করলাম, তো কপারের বিশোধন করলাম এই প্রসেসের মাধ্যমে, বোঝা গেল, বুঝালাম তাই লেখা আছে। এছাড়া আমরা করতে পারি নিষ্কাশন। নিষ্কাশন কোন কোন ধাতুর হয়, তীব্র তড়িৎ ধনাত্মক মেটাল, যেগুলো তড়িৎ ধনাত্মক ধাতু, যার মধ্যে কারা পড়ে, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এক্সেট্রা। এরা হচ্ছে তীব্র সক্রিয় ধাতুদের দ্বারা, ধাতুদের কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির দ্বারা নিষ্কাশন করতে পারি। সোডিয়ামের কি করে নিষ্কাশন হয় অলরেডি পড়িয়েছি, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ একই প্রসেস, ক্যাথোডে সোডিয়াম ধাতুগুলো মুক্ত হচ্ছে, তো সেখান থেকে আমরা সোডিয়াম ধাতুকে পেয়ে থাকছি। ক্লিয়ার? ওটা ওটা আমি আর বলতে চাইছি না। অ্যালুমিনিয়াম ধাতু তড়িৎ বিশ্লেষণ মানে অ্যালুমিনিয়ামের তড়িৎ নিষ্কাশন ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো দেখে নিই, অ্যালুমিনিয়াম ধাতুকে আমরা কি করে বক্সাইট
এর বক্সাইড তো আমাদের আকরিক, জানি তো অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড, যার ফর্মুলা আমরা কি জানি, দেখ লেখা আছে, লেখা নাই, Al2O3 2H2O, এটা হচ্ছে আমাদের বক্সাইটের সংকেত, ঠিক আছে। এই বক্সাইট ধাতু থেকে মানে সরি বক্সাইটটা থেকে আমরা প্রথমে বিশুদ্ধ অ্যালুমিনাতে রূপান্তরিত করি, বিশুদ্ধ অ্যালুমিনা, যার ফর্মুলা হয় হচ্ছে Al2O3। প্রথমে আমরা বিশুদ্ধ অ্যালুমিনাতে রূপান্তরিত করি, এরপর আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির দ্বারা বিশুদ্ধ অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতুকে পুরোপুরি নিষ্কাশন করতে পারি। তো সেটা কি করে করি চলো দেখে নিই, পরের পেজে করাই। তো অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন, ঠিক আছে। তার জন্য আমাকে তড়িৎ বিশ্লেষ্য নিতে হবে। তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়, মনে রাখবে কি ব্যবহার করা হয়, বিশুদ্ধ অ্যালুমিনা, বিশুদ্ধ অ্যালুমিনা, যার ফর্মুলা Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। ক্রায়োলাইট, এটা কি জিনিস আর এটাকে কেনই বা ইউজ করব, নিশ্চয়ই বলবো, কোনো চাপ নেই। ক্রায়োলাইট Na3Al(F6) প্লাস ফ্লুওস্পার CaF2, এই টোটালটার দ্রবণ, টোটালটার দ্রবণ না হয়। এবার কথা হচ্ছে কি কারণ, এটা নয় বুঝলাম, এটা তো আমার অরিজিনালটা, এই দুটোকে নেওয়ার কারণটা কি, মনে রাখবে এই দুটোকে নেওয়া হয় গলনাঙ্ক কমানোর জন্য এবং সান্দ্রতা কমানোর জন্য। নর্মালি বক্সাইটের গলনাঙ্ক হয় হচ্ছে, লিখে রাখছি, বক্সাইটের বা বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক প্রায় 2000 সেন্টিগ্রেড, বুঝতে পারছিস, বিশাল, গলাতে অনেক টেম্পারেচার লাগে। বাট ক্রায়োলাইট ব্যবহার করার ফলে Na3Al(F6) Na3Al(F6) ব্যবহার করলে গলনাঙ্ক কমে 900 ডিগ্রিতে পৌঁছায়, 900 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে, তার মানে গলনাঙ্ক কমে যাচ্ছে, আমাদের সুবিধা হচ্ছে, তাই না? এত এত তাপ দেওয়াটা খুব ডিফিকাল্ট, তো ক্রায়োলাইট ব্যবহার করে ওটা কমে যাচ্ছে। অ্যান্ড ফ্লুওস্পার CaF2 দ্রবণের সান্দ্রতা কমাতে সাহায্য করে, সান্দ্রতা কমায়। এবার কি হবে দেখো, এবার হচ্ছে Al2O3, এটা প্রথমে বিয়োজিত হবে, 2Al3+ আর 3O2- প্রথমে এইভাবে আয়নে বিয়োজিত হলো। ক্যাথোড রূপে ব্যবহার করা হয়, ক্যাথোড রূপে ব্যবহার করা হয় কাকে, আমি লিখিনি না, এখানটা লিখে দিচ্ছি। ক্যাথোড রূপে ব্যবহার করা হয় হচ্ছে গ্যাস কার্বন নির্মিত পাত্র, নির্মিত পাত্র। আর অ্যানোড রূপে ব্যবহার করা হয় গ্রাফাইট দণ্ড। এই দুটোই হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার। এই দুটোই কি, এই দুটোই হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার। এরা কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা শুধুমাত্র তড়িৎ পরিবহনে সাহায্য করে। এবার কি হবে, ক্যাথোডে কে যাবে, অ্যালুমিনিয়ামটা যাবে, অ্যালুমিনিয়াম 3+। কটা ইলেকট্রন গ্রহণ করবে দেখো, এক একটা অ্যালুমিনিয়ামে 3টে কম আছে, দুটো, তাহলে 3 দুগুণে 6টা, 6টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতু রূপে জমা হতে থাকবে ক্যাথোডে, অর্থাৎ গ্যাস কার্বন নির্মিত পাত্রে। এবং অ্যানোডে কে যাবে, অ্যানোডে যাবে হচ্ছে অক্সিজেন, সেও কিন্তু 6টা ইলেকট্রন বর্জন করে প্রথমে 3টে অক্সিজেনে পরিণত হবে, এরকম 3খানা অক্সিজেন মিলে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস। তার মানে অ্যানোড থেকে আমরা পাবো অক্সিজেন গ্যাস, আর ক্যাথোডে আমরা অ্যালুমিনিয়াম ধাতুকে পেয়ে যাব। তাহলে এটাই তো আমাদের কাজ, অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করা, অ্যালুমিনিয়াম ধাতুটাই তো আমাদের চাই, তো আমরা ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু পেয়ে যাব, বাস এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে এইভাবে আমরা কিন্তু অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন করতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখ ধাতুর বিশোধনের একটা চিত্র দিয়ে দিয়েছি, এটা হচ্ছে কপারের নোংরা অবস্থা, ঠিক আছে। এই নোংরা অবস্থা হচ্ছে আমরা অ্যানোড রূপে ব্যবহার করে থাকি এবং তারপরে সেটা
নোংরাগুলো বা আমরা সেটাকে অ্যানোড মাড রূপে পেয়ে থাকছি নোংরাগুলোকে, আর সেখান থেকে আমরা পিওর ক্যাথোডে আমরা পিওর কপার ধাতুটাকে পেয়ে থাকছি। এটা জাস্ট আমি একটা পিকচারের সাহায্যে দেখিয়েছি, ঠিক আছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। এখানে মেনলি কি করা হয়, তীব্র সক্রিয় যেগুলো মেটাল রয়েছে, যেমন তীব্র সক্রিয় বলবো না, মানে সক্রিয় যে ধাতুগুলো রয়েছে যেমন লোহা, এই সমস্ত ধাতুগুলোর ওপরে যখন কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, তার না হলে কি হবে, দেখ লোহাকে অনেকদিন ধরে বাইরে রেখে দিলে লোহার মধ্যে মরচে পড়ে, ঠিক আছে, যার ফলে কিন্তু লোহাকে আমি বেশি দিন আর ব্যবহার করতে পারবো, তার উজ্জ্বলতা কমে যায়, তো সেটাকে বহুদিন ব্যবহারের কিন্তু আর উপযোগী হয়ে ওঠে না। তো ওটাকে অনেক ব্যবহারযোগ্য করার জন্য বা অনেক মরচে কমানোর জন্য, উজ্জ্বলতা বৃদ্ধির জন্য, দেখতে সুন্দরের জন্য আমরা কিন্তু কি করি, একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ ওর উপরে দিয়ে দিই, এরকম প্রলেপ দেওয়া হয়। তাহলে লেখা দেখ আছে, অধিক সক্রিয় ধাতুর ওপরে যখন কম সক্রিয় ধাতুর যেমন সোনা, রূপো, নিকেল ইত্যাদির প্রলেপ দেওয়া হয়, সেই প্রসেসটাকে আমরা বলবো তড়িৎ লেপন পদ্ধতি। এবার সেখানে প্রলেপ কি করে দেওয়া হয়, দেখ লেখা আছে যাকে প্রলেপ দেব, মানে যে অধিক সক্রিয় ধাতুটার ওপরে যে প্রলেপ দেব তাকে আমরা ব্যবহার করব হচ্ছে ক্যাথোড রূপে। কারণ আমরা কি জানি, ক্যাথোডের ওপর সমস্ত ধাতু এসে জমা হতে থাকে। তো আমি ধর একটা এরকম ভাবতে পারি যে একটা চামচকে, ধর এখানে লেখা আছে, এটা হচ্ছে একটা তোর এই দেখ, এটা হচ্ছে রাস্ট পড়ে গেছে, সেই রাস্টের ওপর আমি প্রলেপ দিয়েছি, ফলে রাস্টিং কমে যাচ্ছে, রাস্টিং মানে মরচে কমে যাচ্ছে। তো আমি ধর একটা চামচের ওপরে আমি কোনো নিকেলের প্রলেপ দিতে চাই, একটা স্টিলের চামচ বা একটা লোহার চামচের ওপরে নিকেলের প্রলেপ দেবো, তাহলে যাকে প্রলেপ দেব, অর্থাৎ যার ওপরে প্রলেপ দেবো তাকে আমাকে ব্যবহার করতে হবে ক্যাথোডে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি লিখবো, মনে রাখবে, দেখো এই দেখো লেখা আছে ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে প্রলেপ নেওয়া মূল বস্তু, মানে যার ওপর প্রলেপ দেব, যার ওপর প্রলেপ দেব তাকে ব্যবহার করব ক্যাথোড রূপে, আর যার প্রলেপ দেব, যে ধাতুর প্রলেপ দেব, যে ধাতু কম সক্রিয় লিখি, যে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হবে, যে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেব তাকে ব্যবহার করব অ্যানোড রূপে। কারণ কি, প্রলেপ দেওয়া মানে কি, আমি চাই ক্যাথোডের ওপরে একটা আস্তরণ পড়ুক, এটাই তো আমি চাই। আমরা কি চাই, যে একটা ক্যাথোড থাকুক, ক্যাথোডটার ওপরে আস্তে আস্তে এরকম একটা আস্তরণ পড়ুক, এরকম না, ধর এরকম একটা আস্তরণ পড়ে যাক, এটাই তো আমি চাই। তার মানে ক্যাথোডটাকে আমি চাই হচ্ছে মোটা করতে, তাহলে ওটাকেই আমাকে যার উপরে প্রলেপ দিতে হবে তাকে আমি ক্যাথোড হিসেবে ব্যবহার করব, তাহলে এটাকে আমাকে ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে। আর আমি কি চাই, যে যার প্রলেপ দেব সেটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যাক, তার মানে এখান থেকে আস্তে আস্তে মেটালগুলো বেরোতে থাকুক, এবং তার মানে যার প্রলেপ দেব, এটা হচ্ছে ধর এটা আমি দিচ্ছি নিকেলের প্রলেপ, নিকেল ধাতুকে ব্যবহার করব, আর এইটা হচ্ছে আমাদের লোহার ওপর নিকেল প্রলেপ দেওয়া হচ্ছে, তাহলে এখানে কি দিতে হচ্ছে, লোহার ওপর নিকেলের প্রলেপ। তাহলে কি করছি, লোহাকে ব্যবহার করছি ক্যাথোড রূপে, নিকেলকে ব্যবহার করছি অ্যানোড রূপে, এবং আমাকে কি নিতে হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতে হবে না, আমাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতে হবে। তো সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে কি ব্যবহার করব জানিস, নিকেল সালফেট ও বোরিক অ্যাসিডের দ্রবণ, বোরিক অ্যাসিডের দ্রবণ ব্যবহার করতে হবে আমাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে। মানে আবারও বলছি, যার প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর কোন দ্রবণকে, সেই ধাতুর লবণের দ্রবণকে আমরা কিন্তু ব্যবহার করব তড়িৎ বিশ্লেষ্য রূপে, ঠিক আছে। তাহলে কি বলবো, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তার লবণের দ্রবণকে ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে, ঠিক আছে।
তাই জন্য দেখ নিকেলের প্রলেপ দিতে চাইতে নিকেল সালফেটের দ্রবণকে এবং বোরিক অ্যাসিডটা জাস্ট মেশানো হয় যাতে তড়িৎ বিশ্লেষণটা আরো জলদি হয়, অনেক তাড়াতাড়ি হয়, তাই জন্য অ্যাসিডের একটা দ্রবণ মেশানো হয়। তো তাই জন্য আমরা কিন্তু নিকেল সালফেটের দ্রবণ, যেহেতু নিকেলের প্রলেপ দিচ্ছি তাই নিকেল সালফেট হচ্ছে সেই লবণটা যার প্রলেপ দেওয়া হচ্ছে, তার একটা দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করছি। ঠিক আছে, তাই দেখ এখানে ছবি দেওয়া রয়েছে, দেখ এখানে ছবি দেওয়া রয়েছে, কি বলা হয়েছে, ক্যাথোড রূপে ব্যবহার করতে হচ্ছে যার প্রলেপ দেওয়া হবে, অ্যানোড রূপে ব্যবহার করছে হচ্ছে এক্সট্রিমলি সরি, অ্যানোড রূপে ব্যবহার করা হচ্ছে যে ধাতুর প্রলেপ দিতে হবে আর কি। ক্যাথোড মানে হচ্ছে যে ধাতুটাকে প্রলেপ দিতে হবে, লাইক যেটা সক্রিয় ধাতু, যেটা জং পড়ে যেতে পারে, সেটাকে আমি ক্যাথোড ব্যবহার করব, যেটার উপরে প্রলেপটা এসে পড়বে। কারণ আমরা জানি, এতক্ষণ ধরে দেখলাম যে ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হয়, ক্যাথোডের উপরে এসে জমা হয়, আর অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে অ্যানোডটাকে ব্যবহার করতে হবে যে ধাতুর প্রলেপ দিতে হবে, মানে ধর সোনার প্রলেপ দেব, রূপোর প্রলেপ দেব, নিকেলের প্রলেপ দেব, তাকে আমি অ্যানোড রূপে ব্যবহার করব। ফলে অ্যানোডটা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে সেখান থেকে ধাতুগুলো বেরিয়ে কপারে গিয়ে, মানে সরি, ক্যাথোডে গিয়ে জমা হতে থাকবে। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে অ্যানোডের কোনো একটা উপযুক্ত লবণের দ্রবণ, যেটাকে অ্যানোড রূপে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যার প্রলেপ দিতে হবে তার একটা লবণের দ্রবণকে ব্যবহার করতে হবে। আশা করি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তড়িৎ লেপন পদ্ধতি। এবারে তোকে এখান থেকে জিজ্ঞাসা করে, এরকম তোকে বলে দেবে যে সোনার প্রলেপ দেওয়ার জন্য আমরা কাকে কাকে কি ব্যবহার করবো, এরকম কোশ্চেন দেওয়া থাকে, কি দেওয়া থাকে হচ্ছে যে লোহার ওপর বা ব্রোঞ্জের ওপর, যাই হোক, ব্রোঞ্জের, ব্রোঞ্জ কেড়ে, ব্রোঞ্জের ওপর সোনার প্রলেপ। তাহলে আমরা কাকে কি রূপে ব্যবহার করব? মনে রাখবে, ক্যাথোড রূপে ব্যবহার করা হয়। ক্যাথোড কাকে ব্যবহার করব? আমি বলেছি যার উপর প্রলেপ দেব, তাহলে ব্রোঞ্জ। অ্যানোড রূপে ব্যবহার করা হয় সোনা, যার প্রলেপ দেব। আর তড়িৎ বিশ্লেষ্য কাকে ব্যবহার করতে হয় বলতো? সোনার কোনো একটা লবণ, এবং সেটা হয় হচ্ছে পটাশিয়াম অরো সায়ানাইডের দ্রবণ, যার ফর্মুলা হচ্ছে KAuCN2। KAuCN2 এর যে দ্রবণটাকে আমাকে ব্যবহার করতে হবে কি রূপে? তড়িৎ বিশ্লেষ্য রূপে। ঠিক আছে, আর যদি রূপোর প্রলেপ দেওয়া হয়, যদি রূপোর প্রলেপ দেওয়া হয়, রূপোর প্রলেপ দিতে হলে আমরা ব্যবহার করব KAgCN2, যেটাকে বলা হয় পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের দ্রবণ। ঠিক আছে, আশা করি তড়িৎ লেপন সম্পর্কে প্রত্যেকের ক্লিয়ার। তো এইটুকুই ছিল আজকের আমাদের টপিক। তো এখানে দেখো তোমাদের একটা পার্থক্য লেখা আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর ধাতব পরিবাহীর মধ্যে পার্থক্য কি আমি পড়িয়েছি, তো সেটা জাস্ট লেখা আছে। তো আশা করি প্রত্যেকটা টপিক পুরোপুরি ক্লিয়ার হয়েছে। আর আমি কিন্তু এটা এমন নয় যে ওয়ান শট বলে খুব কম কিছু পড়িয়েছি, পুরোটাই কভার করা হয়েছে চ্যাপ্টারের। তো আশা করি প্রত্যেকের ক্লিয়ার সবকটা টপিক। এরপরে আমরা তো কোশ্চেন আনসার সলভ করবো, এটা তো শুধুমাত্র থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা ডিসকাস করলাম। এরপর আমরা কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমে কোশ্চেন আনসার ডিসকাস হবে। ওকে, চলো তাহলে টাটা। আর প্রত্যেকটা টপিক বুঝতে পেরেছো কিনা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। চলো টাটা, থ্যাংক ইউ, বাই বাই, অ্যান্ড বেস্ট অফ লাক।